সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। ভাই একটু সবাইকে আনমিউট করে দেন। না না, আনমিউট করা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। ভালো তা আছেন? ভালো আছেন? আছি স্যার, এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে ন্যারেশন নিয়ে আলোচনা করেছিলাম, যে বিষয়গুলো এগুলো কি মনে আছে নাকি আরেকবার মনে করাই দিব হালকা করে? হালকা করে মনে করে দেন স্যার, তবে মনে আছে কিছুটা। আচ্ছা ঠিক আছে ভাই, আমরা বলেছিলাম ন্যারেশন মানে হলো বক্তব্য বা উক্তি। আমাদের অনেকের ধারণা যে আমরা যেই কথা বলি সেটাই মনে হয় বক্তব্য। জি, আমরা যে কথা বলি সেটাই বক্তব্য, তবে সেটা ন্যারেশন নয়। ন্যারেশন হতে গেলে শর্ত হচ্ছে গিয়ে কবি হাসান ভাই একটু আনমিউট করে রাখেন প্লিজ। কবি হাসান ভাই, আপনি কি নাম চেঞ্জ করছেন? আপনার নাম তো চিনতেছি না। আচ্ছা, একটু ওনাকে মিউট করে দেন তো ভাই, উনি মানে মিউট করতে পারে না। আদাব স্যার, কেমন আছেন স্যার? এই তো সুইটি, কেমন আছেন আপনি? ভালো আছি স্যার, অনেক দিন পর স্যার আবার আপনার ক্লাসে। কয়েকদিন আগে ছিলাম তো, আপনি মনে হয় আসেন নাই ওই দিন, ন্যারেশনের ক্লাসে ছিলেন না স্যার মেবি। আমি আসলে ঢাকা ছিলাম স্যার, ভাইবা পরীক্ষা দিছি সেই হায় জন্য। হায়, আপনার ঢাকা ঢাকা আসছিলেন, ফোন দিলেন না কেন? স্যার আমাদের আমি সত্যি স্যার আপনার কথা একটু চিন্তা করছিলাম, স্যার আপনি একটা ফোন দিয়েছে আহ, আমাকে, আচ্ছা থাক আপনি অনেক কলেজের টার কিপটা মধ্যে মানুষ রে বাবা। দেখা করবো। ভাবছেন যে 1 কেজি মিষ্টি নিয়ে আসা লাগবে স্যারের ভাষায়। না স্যার, না স্যার, আবার কলেজে ভাইবা যখন দেবো তখন হ্যাঁ, স্যার যখন আপনাকে ভাইবা ফোন দিবেন দিবো। চলে আসবেন। আচ্ছা স্যার। আমি এই যে বউর জন্য রান্না শিখতেছি, তো আপনারা তো যে স্টুডেন্টকে তো আমি আম্মাজান ডাকি, তাহলে মেয়েদেরকেও রান্না করে খাওয়া দিবেন। না আপনি মিরপুর থাকেন তাই না? মিরপুর একে থাকি, হ্যাঁ মিরপুর একে থাকি, আচ্ছা চলে আসেন। আচ্ছা 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 আচ্ছা, স্যার। তো দেখেন গত ক্লাসে আমরা বলেছিলাম আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন 5 রকমের ন্যারেশন আমরা চেঞ্জ করব: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। তো আপনি যেই সেন্টেন্সেরই ন্যারেশন চেঞ্জ করেন, অ্যাসার্টিভ থাকলে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ থাকলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থাকলে অ্যাসার্টিভ, অবজেক্টিভ থাকলে এক্সক্লেমেটরি থাকলে, দ্যাট ইজ আমরা বলেছিলাম যে ডিরেক্ট স্পিচ ক্যান বি এনি টাইপ অফ সেন্টেন্সেস বাট দ্য ইনডিরেক্ট স্পিচ উইল অলওয়েজ বি ইন অ্যাসার্টিভ। ডিরেক্ট যাই থাকুক, আপনার আমার ঘুরে ফিরে এটার অ্যাসার্টিভ বানাইতে হবে। হ্যাঁ, এই পর্যন্ত বলেছিলাম আমরা। আর আমরা আরেকটা কথা বলেছিলাম যে অ্যাসার্টিভ দুটো স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ থাকবে: এক, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ থাকতে পারে, না থাকলেও হয়। যেমন আপনি বলতে পারেন শি স্মাইলড, সে মুচকি হাসলো। এই যে দেখেন, সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, আর কিছু নাই, ওকে, এটাও একটা বাক্য। আরেকটা হতে পারে যেটা সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব প্লাস বাকি অংশ। হ্যাঁ, আপনাকে এই দুটো স্ট্রাকচারের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স আনতে হবে। সেটা অ্যাসার্টিভ থাকলেও অ্যাসার্টিভ আনবেন, না থাকলেও আনবেন। তারপর আমরা বলেছিলাম যে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করি তিনটা বিষয় পরিবর্তন হয়: একটা হলো পার্সন, আর একটা হলো টেন্স। তবে আমরা বলেছিলাম টেন্স দিয়ে না শিখে ফাইনাইট ভার্বের সেন্স দিয়ে আমরা শিখবো। এরপরে বলেছিলাম আমরা যে নিয়ারেস্ট ওয়ার্ড বা কাছের শব্দগুলো দূরের শব্দে পরিণত হয়ে যায়। যেমন ধরে নেন আমরা এইভাবে লিখতে পারি যে রূপা সেড, রূপা বলল, আই অ্যাম ওকে হিয়ার, আমি এখানে ভালো আছি। এই বাক্যটাই যদি আমরা ন্যারেশন চেঞ্জ করি, আমরা লিখবো রূপা সেড দ্যাট শি ওয়াজ ওকে দেয়ার। এই যে দেখেন, আই হয়ে গেছে শি, অ্যাম হয়ে গেছে ওয়াজ, হিয়ার হয়ে গেছে দেয়ার। তার মানে আমরা যখন ন্যারেশন চেঞ্জ করছি পার্সন পরিবর্তন হচ্ছে, এই যে ফার্স্ট পার্সন থার্ড পার্সন হয়ে গেল। টেন্স বা ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব মানে আপনাদের ডেফিনেটলি মনে আছে যে ভার্বটাকে দেখে টেন্স চিনতে পারেন সেটাই ফাইনাইট। ছিল অ্যাম, আপনি বানিয়ে ফেললেন ওয়াজ। এরপরে নিয়ারেস্ট ওয়ার্ড বা কাছের শব্দগুলো বা নৈকট্যবাচক শব্দগুলোকে দূরত্ববোধক শব্দে পরিণত করতে হয়। এগুলো সাধারণত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, যেগুলোকে আমরা পরিবর্তন করে দিই। যেমন দেখেন ছিল হিয়ার, এই হিয়ার মানে হলো এখানে, আর আমরা লিখলাম সেখানে, তার মানে ছিল কাছের শব্দ, আমরা এটাকে দূরের শব্দ বানায় ফেলছি। সো এতটুকু বলেছিলাম আমরা। এরপর আমরা বলেছিলাম যে ন্যারেশন পরিবর্তন করতে গেলে আপনাকে আল্লাহর ওয়াস্তে এগুলো একটু মুখস্থ রাখতে হবে। তো আমরা বলেছিলাম যে সাধারণত পার্সন বা পার্সোনাল প্রোনাউন বা পার্সন রিকগনাইজিং যে প্রোনাউনগুলো ব্যক্তির ক্ষেত্রে স্পেশালি, সেগুলো 5 রকমের হয়। এক নাম্বারটা সাবজেক্টিভ ফর্ম, 2 নাম্বারটা অবজেক্টিভ ফর্ম, 3 নাম্বারটা পজেসিভ কেস বা পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম, 4 নাম্বারটা আমরা বলেছিলাম রিফ্লেক্সিভ ফর্ম, 5 নাম্বারটা ডাবল পজেসিভ ফর্ম।
তো অনেকের সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, রিফ্লেক্সিভ, ডাবল পজেসিভ মনে থাকে না। তাদের জন্য যেটা বলেছিলাম আমি, সেটা হলো আপনারা এইভাবে মনে রাখতে পারেন: 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। যেমন আপনি বলতে পারেন আই, মি, মাই, মাই সেলফ, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার সেলভস, আওয়ার্স। আমি এখানে পার্থক্য বলে দিয়েছিলাম, সিঙ্গুলার হলে সেলফ এবং প্লুরাল হলে সেলভস হয়। তারপরে ইউ, ইউ, ইয়োর, ইয়োর সেলফ, ইয়োর্স। এখন প্রশ্ন করতে পারেন, ভাই ইউ তো 1 নাম্বারেও আছে, 2 নাম্বারেও আছে, সাবজেক্টিভেও আছে, অবজেক্টিভেও আছে, আমি কেমনে বুঝবো সাবজেক্টিভ না অবজেক্টিভ? এটা বোঝা খুব সহজ। ভার্বের আগে থাকলে সাবজেক্টিভ, ভার্ব অথবা প্রেপোজিশনের পরে থাকলে অবজেক্টিভ। এইভাবে পুরো ছকটা আপনার মুখস্থ করতে হবে। তারপর আমরা বলেছিলাম যে আপনি এইভাবে বলতে পারেন যে ভাই প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। হ্যাঁ, তবে বেস্ট হবে কি আপনি এইভাবে না বইলা আপনি এইভাবে বলেন: প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। তো আপনি বলতেছেন প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়, আমি তো এটাই বলেছি। আমি জাস্ট টেন্সের নাম মুছে দিয়ে বললাম যে ভাই আপনার প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট বলার দরকার নাই, আপনি শুধু এটা বলেন ভি ওয়ান থাকলে ভি টু হয়, ঝামেলা শেষ। আপনি বলতে পারেন যে সুমন ভাই আমরা তো পড়ে আসছি পাস্ট ইনডিফিনিট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়। তা আমি বলবো হ্যাঁ তাই তো হয়, তবে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তো আমি এটাই বললাম, আমি বললাম যে ভাই সাবজেক্ট অবজেক্ট বাদ দেন, বাদ দিয়ে কি পাইছেন? ভি টু থাকলে হ্যাড প্লাস ভি থ্রি হয়। অর্থাৎ আমিও টেন্স দিয়েই বলছি, তবে জাস্ট আপনি এটাকে টেন্সের নাম উচ্চারণ না করেই মনে রাখতে পারেন। তাহলে দেখেন, একটা কথা বলা হয় যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগেই ভালো। টেন্স ছাড়া যদি ন্যারেশন শেখা যায় তাহলে টেন্স ছাড়া ন্যারেশন শেখাই ভালো। আপনি এভাবে মনে রাখেন: আমি যার থাকলে ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড। এরপর আমরা বলেছিলাম যে যদি একটা হ্যাড থাকে তাহলে আপনাকে লিখতে হবে 2টা হ্যাড। কারণ হ্যাড হচ্ছে গিয়ে মূলত ভার্বের 2 নাম্বার ফর্ম, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট থাকলে আমাদের কি লিখতে হয়? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি লিখতে হয়। তো হ্যাডের ভি থ্রি হ্যাড নিজেই, ঠিক আছে। হ্যাড প্লাস ভি থ্রি থাকলে চেঞ্জ হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ যে শ্যাল থাকলে উড, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট। তবে যেখানে চিরকালীন বাধ্যবাধকতা না বোঝায় সেখানে আপনি চাইলে হ্যাড টু লিখতে পারেন। শুড থাকলে, এটা খুবই গুরুত্বপূর্ণ, শুড হ্যাভ প্লাস ভি থ্রি। বাকি যে মডেলগুলো এগুলো যদি পাস্ট হয়ে যায় কোনো চেঞ্জ হয় না। এ পর্যন্ত আমরা বলেছিলাম। এইবার আসেন বাকি জায়গাগুলোতে আমরা একটু জাম্প করি, বাকি জায়গাগুলো আমরা একটু দেখে নেই। এরপর আমরা বলেছিলাম যে কাছের শব্দগুলোকে দূরের বানাবেন। নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ, হিয়ার থাকলে দেয়ার, টুডেই থাকলে দ্যাট ডে, টুনাইট থাকলে দ্যাট নাইট। এরকম অনেক শব্দ আছে। টুমরো থাকলে দ্য নেক্সট ডে, দ্য ফলোইং ডে। এগুলো আপনারা একটু দেখে নিন। তারপরে আমরা সরাসরি ন্যারেশন পরিবর্তনে চলে এসেছিলাম। আমি আপনাদেরকে জাস্ট একটা একটা করে সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখায় মূল আলোচনায় চলে যাচ্ছে। এগুলো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে। তো আমি বলেছিলাম যে এই চিহ্নটাকে আমরা কি বলি বাবা? আমরা এই চিহ্নটাকে বলি ইনভার্টেড কমা, বাংলায় বলা হয় উদ্ধৃতি চিহ্ন। আপনাদেরকে বলা হয়েছিল, ডেফিনেটলি মনে আছে, যে আমরা যদি এরকম করে লিখি মিম টোল্ড মি, মিম আমারে বলল আই নো ইউ, আমি তোমাকে চিনি। আমি আপনাদেরকে আপনাদেরকে বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা, এইটাকে কি বলা হয় বাবা? এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। আর ইনভার্টেড কমার বাইরের যে অংশটা, এটাকে বলা হয় রিপোর্টিং স্পিচ। হ্যাঁ, গত ক্লাসের হালকা একটু আমি জাস্ট রিক্যাপ দিয়ে তারপর শুরু করছি। হুম? তো অনেকে আমাদের বাংলাদেশের অনেক বই লেখা দেখবেন তারা এই বাইরের অংশকে রিপোর্টিং ভার্ব বলে। ভাই রে, মিম তো ভার্ব না রে ভাই। আপনি মিমকে তো ভার্ব বলতে পারবেন না। মিম হলো গিয়ে সাবজেক্ট, টোল্ড এই এতটুকু হচ্ছে মূলত আপনার আমার জন্য রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, রিপোর্টিং ভার্ব হচ্ছে এতটুকু। সংক্ষেপে আমরা এটাকে বলবো আর ভি, রূপা ভাবি না কিন্তু, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব। আর এতটুকু হলো অবজেক্ট। আশা করি এতটুকু মনে আছে আপনাদের। তো আরেকটু বলে নেই, এইখানে দেখেন এই সাবজেক্টটা হলো মূলত আমাদের জন্য বক্তা।
বা বলতে পারেন দ্য স্পিকার। আর এই অবজেক্টটা হলো মূলত আমাদের জন্য শ্রোতা, অথবা দ্য লিসনার। হ্যাঁ, অনেকে লিস্টেনার বলে, কিন্তু লিস্টেনার না বাবা, হ্যাঁ লিসনার বা লিসেনার, হ্যাঁ, যেটা বলে শান্তি পান। আর এই যে ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু, এতটুকু হলো আমাদের বক্তব্য। তো আমরা যেটা মাথায় রাখবো সেটা হলো আমরা বক্তা এবং শ্রোতা ঠিক রেখে বক্তব্যটাকে পরিবর্তন করব। তবে বক্তব্যকে এমন ভাবে পরিবর্তন করব যে জাস্ট সেন্টেন্সটা পরিবর্তন হবে, অর্থের কোনো পরিবর্তন হবে না। যেমন আগে আপনি কাউকে হয়তো বলতেন যে তোমারে আমি ভালোবাসি, এখন বলতেছেন জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন, মানে আমার সোনার বাংলার পরের লাইন। ওকে, মানে একই কথা, জাস্ট আমরা একটু এটাকে ঘুরায় বলতেছি। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন বাবা। এরপর আপনাদেরকে বলা হয়েছিল, মনে আছে আশা করি, সেটা হচ্ছে যে আমরা ধরেন অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করছি। ধরেন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতেছি। আমরা এইভাবে বলেছিলাম, আপনি মাথায় রেখেন, লেখাটা এই পাশে লিখে দেই। আপনি, আমি বলেছিলাম এইভাবে মাথায় রাখেন যে 1 2 3 SON, ইনভার্টেড কমার ভিতরে 1 2 3। মনে আছে না বাবা? আমি বলছিলাম, কিন্তু দেখি আল্লাহ জানে আপনারা ভুলে গেছেন কিনা, যে ওয়ান মানে হলো ফার্স্ট পার্সন, এস না মানে স্যার, সাবজেক্ট। বলিনি। ভুলেন নাই না, মাশাআল্লাহ। টু মানে হলো সেকেন্ড পার্সন, ও ফর অবজেক্ট, থ্রি হলো থার্ড পার্সন, এন ফর নো চেঞ্জ। আমি আরেকবার রিপিট করতেছি, মাইন্ড করেন না বাবা, হ্যাঁ। এরপরে একটা আমি টেনে যাব। আমরা এখানে আরেকটা কথা বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব এর, অর্থাৎ ফার্স্ট পার্সন ইনভার্টেড কমার ভিতরের ফার্স্ট পার্সন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, ইনভার্টেড কমার ভিতরের যে সেকেন্ড পার্সন সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এবং থার্ড পার্সন এন। এন মানে মনে আছে তো, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হয় না। এখন আমি আপনাদেরকে অ্যাসার্টিভের একটা, ইন্টারোগেটিভের একটা দেখাই, আমরা ইম্পারেটিভে জাম্প করব। আচ্ছা, গত ক্লাসে কি ইম্পারেটিভ হয়েছিল রূপ ভাই? সুমাইয়া বিনতে জি না। জহরা সুলতানা, গত ইম্পারেটিভ ক্লাসে ইম্পারেটিভ হয়নি, হয়েছিল কি? না স্যার। ইন্টারোগেটিভ পর্যন্ত হয়েছিল। আচ্ছা, ইন্টারোগেটিভ পর্যন্ত হয়েছিল, তাই না? আসেন তাহলে আমরা একটা বাক্য লিখি। আর গত ক্লাসে এটা বলেছিলাম, তারপর আপনাদেরকে মনে করায় দেই, মনে আছে কিনা আল্লাহ মালুম, যে আমরা বলেছিলাম সেই টু প্লাস অবজেক্ট থাকলে, যদি সেট টু প্লাস অবজেক্ট থাকে, সেক্ষেত্রে আপনি এই টোল্ড প্লাস অবজেক্ট লিখতে পারবেন। অর্থাৎ সেট টু প্লাস অবজেক্ট থাকলে আপনি টোল্ড প্লাস অবজেক্ট লিখতে পারবেন, শুধু সেট থাকলে জীবনেও টোল্ড লেখা যাবে না। তাহলে আমরা একটা উদাহরণ দিই। যেমন ধরেন আমি একটা বাক্য লিখলাম যে মিমি টোল্ড জয়। মিমি জয়রে বলল, আই অ্যান্ড মাই মম। মিমি জয়কে বলল, আমি এবং আমার আম্মু উইল ভিজিট ইয়োর হাউস। তোমাদের বাসায় ভিজিট করব। তাহলে আমরা আমরা বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটার 1 2 3 দিয়ে মার্ক করতে হয়। তাহলে এই যে দেখেন, আই হলো ফার্স্ট পার্সন, মাই, আই ফার্স্ট পার্সন, মাই কি আপনাদের মনে করাই দেই, দেখেন তো, আই কি বাবা? আই হলো ফার্স্ট পার্সন, মাই কি, এটাও ফার্স্ট পার্সন। পার্থক্য হলো আই ছিল 1 নাম্বার ফর্ম, মাই হলো কি 3 নাম্বার ফর্ম। তাহলে এটা হলো ফার্স্ট পার্সনের কত নাম্বার ফর্ম? আপনি বুঝতেই পারতেছেন, এটা হলো ফার্স্ট পার্সনের 1 নাম্বার ফর্ম। মাই কোন পার্সন? মাইটাও মূলত আমাদের ফার্স্ট পার্সনেই, তবে আই মি মাই এটা কিন্তু আর 1 নাম্বার ফর্ম নাই, এটা হয়ে গেছে 3 নাম্বার ফর্ম। আমরা বলেছিলাম যে অ্যামি যার থাকলে ওয়াজ ওয়ার হয়, তাই না? শ্যাল উইল যেটাই থাকুক উড হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাচ্ছি, এই যে যেটা দেখতে পাচ্ছেন ইয়োর, ইয়োরটা কোন পার্সন? এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগে না, এটা হলো সেকেন্ড পার্সন। এবার আমরা একটু গুণে দেখি তো, ইউ, ইউ, ইয়োর। তাহলে ইয়োরটা হলো মূলত আমাদের এখানে সেকেন্ড পার্সনের 3 নাম্বার ফর্ম। আমরা বলেছিলাম যে ইনভার্টেড কমার ভিতরের যে ফার্স্ট পার্সন সেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। তাহলে এই যে আই হলো একটা
ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, মাই এইটাও ফার্স্ট পার্সন, এইটাও সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখানে আমাদের একটা বিষয় মনে রাখা উচিত, এই যে আমাদের সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, আর এই হলো আমাদের অবজেক্ট। সেটা হলো যখন কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী কোনো কিছু নাম পেয়ে যাবেন, নামটা পুরুষ হলে আপনি হি লিখবেন, যেমন জয় হয়ে গেছে হি। মহিলা হলে আপনি মনে মনে সি ধরে নেবেন। তাহলে দেখেন এই যে আই সি অনুযায়ী চেঞ্জ হবে, মাই এটাও সি অনুযায়ী চেঞ্জ হবে। অন্যদিকে ইওর সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট অনুযায়ী। তাহলে এই যে ইওরটা আছে, এটা আমরা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব। অবজেক্টটা কি? জয় অথবা হি। তাহলে আসেন আমরা এটাকে একটু ন্যারেশন চেঞ্জ করি। তাহলে মিম এবং জয় এখানে কোনো পরিবর্তন করব না, আমরা আমরা লিখবো মিম টোল্ড জয়। মিম জয়কে বললো ইনভার্টেড কমা তুলে দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট লিখতে হয়। না লিখলেও কোনো ক্ষতি নাই, না লিখলেও কোনো সমস্যা হবে না। এবার দেখেন আছে কি আই, তাহলে আই এর এক নাম্বার ফর্ম আছে না? তাহলে আপনাকে মিমির এক নাম্বার ফর্ম নিতে হবে। হয়ে গেল সি। অ্যান্ড এটা কোনো চেঞ্জ হচ্ছে না, অ্যান্ড। এবার মাই, আই মি মাই তিন নাম্বার ফর্ম আছে। ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাহলে সাবজেক্ট হচ্ছে মিমি অথবা সি, সি এর তিন নাম্বার ফর্ম হবে হার। সি অ্যান্ড হার। এই যে আমি এখানে মাদার লিখলে ভালো হতো, আমি মম লিখছি আর কি। এই যে উইলটা হয়ে গেল উড। আবার বললেন না যে ভাই ভি1 থাকলে তো ভি2 হয়, ওরে ভাই ভি1 থাকলে ভি2 হয়, কিন্তু এখানে উইল আছে তো। আমরা তো রাইট ফর্ম ভার্বের ক্লাস কি করেছিলাম? আপনাদের সাথে রাইট ফর্ম ভার্বের ক্লাসটা কি নেওয়া হয়েছিল? না স্যার। আচ্ছা ঠিক স্যার আছে, আমি হয়নি স্যার। কুইকলি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রাইট ফর্ম ভার্বে আপনাদেরকে আমি শেখাবো যে উইল থাকলে উড হয়, এবং শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড এগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। মডাল হোক আর সেমি মডাল হোক, হ্যাঁ মডাল হোক আর সেমি মডাল হোক, মডাল অক্সিলারির পরে আমাদের ভার্বের এক নাম্বার ফর্ম লিখতে হয়। তাহলে আমরা এই জায়গাটাতে লিখছি ভিজিট। এইবার দেখেন ইওর, ইউর সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। জয় মানে বেড়া মানুষ, পুরুষ, তাহলে হি এর তিন নাম্বার ফর্ম হি, হিম, হিজ। এই যে হয়ে গেছে হিজ হাউস। এটা বাংলায় চিন্তা করলে আপনি বসাইতে পারতেন। দেখেন এখানে বললো যে মিমি জয়কে বললো আমি এবং আমার আম্মু তোমাদের বাসায় বাসায় যাব। আর এখানে দেখেন মিমি জয়কে বললো যে সে এবং তার মা তাদের বাসায় যাবে, কথাও একটাই, জাস্ট একটু ঘুরায় বলছি। এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই। তো আমরা এতক্ষণ এগুলোই বলেছি, মানে এর আগে এটাই দেখেছিলাম, আশা করি বুঝে ফেলছেন। এখানে লিখে দেওয়া আছে যে এই ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেড, সেড টু, টোল্ড লিখতে হয়, ইনভার্টেড কমাকে তুলে দিয়ে দ্যাট লিখতে হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেলে সেক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা সেড লেখা যায় না, আমাদেরকে আস্কড লিখতে হয়, ইনকোয়ার্ড লিখতে হয়, কোশ্চেন লিখতে হয়। এবং আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে এটাকে ওয়ান্টেড টু নো এটাও লেখা হয়। এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স অক্সিলারি ভার্ব দিয়েও শুরু হতে পারে, আবার ডবলেস ওয়ার্ড দিয়েও শুরু হতে পারে। সেটা অক্সিলারি ভার্ব দিয়ে যদি শুরু হয় তখন আপনাকে ইনভার্টেড কমা তুলে দিয়ে লিখতে হয় ইফ বা ওয়েদার। বাংলাটা মনে আছে? ভুলে গেছেন তাই না? এক্ষেত্রে ইফের বাংলা যদি বলা যায় না, ইফের বাংলা বলতে হয় কিনা, যেমন আমি চিনি না। কিনা, আমি যাই কিনা, আমি পড়ি কিনা, লিখি কিনা ইত্যাদি। আর অন্যদিকে ইনভার্টেড কমা তুলে দিয়ে যদি প্রশ্নটা ডবলেস ওয়ার্ড দিয়ে শুরু হয় তখন ওই ডবলেস ওয়ার্ডটাই লিখতে হয়। ওকে বাবা? আচ্ছা, আর আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যে যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে আপনাকে অ্যাসার্টিভ বানাতে হয়, যদি ইন্টারোগেটিভ থাকে তবুও অ্যাসার্টিভ বানাতে হয়। অর্থাৎ এখানে যাই থাকবে আমরা ঘুরাই ফিরাই কিন্তু তারে অ্যাসার্টিভ বানায় ফেলবো। তাহলে দেখেন এই যে অক্সিলারি ভার্ব সামনে আছে, এরপরে আছে সাবজেক্ট, আর এরপরে কি আছে? মেইন ভার্ব। তো আমরা জানি মেইন ভার্বের আগে সাবজেক্টিভ ফর্ম বসে। দেখেন অনেকে বলতে পারেন যে ভাই ইউর, ইউ তো সাবজেক্টিভও হয়, ইউ তো অবজেক্টিভও হয়, আমরা কিভাবে বুঝবো এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ, বলেন তো আপনারা? সাবজেক্টিভ স্যার। ভার্বের পরে বসছে তো, তবুও কেন সাবজেক্টিভ? ওটা তো প্রশ্নবোধক স্যার, ইন্টারোগেটিভ সেন্টেন্স। তা ঠিক আছে, এটা ভার্বের পরে বসে, তবে সেটা মূল ভার্বের পরে না, কিন্তু অক্সিলারি ভার্বের পরে বসছে, তাই না? আর মূল ভার্বের সামনে তো সাবজেক্টিভ ফর্ম থাকে, তাই এটা সাবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম মানে এক নাম্বার ফর্ম। তাহলে ভাই সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? এই অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, তাই না? আর দা ওল্ড ম্যান এটা হলো আমাদের সাবজেক্ট, এই সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওল্ড ম্যান মানে বেডা মানুষ, হি ধরে নিলাম আমরা। তাহলে আসেন আমরা একটু ন্যারেশন চেঞ্জ করি। দা ওল্ড ম্যান সেড টু মি, আমরা এটাকে কি লিখবো? আমরা লিখবো দা ওল্ড ম্যান আস্কড মি।
কারণ এটা প্রশ্নবোধক সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেক্ষেত্রে রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা আস্কড লিখবো। চাইলে এখানে ইনকোয়ার্ড বা কোশ্চেনও লেখা যেত, লিখলাম না আমরা। এইবার ইনভার্টেড কমা উঠে গিয়ে যেহেতু অক্সিলারি ভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, আমরা ইফ লিখবো। ইফ পোলাপাইন কটটা খায় এই জায়গাতে, তারপর তারা ক্যান রেকুড বানায় দেয়। ভাই, আমরা তো অ্যাসার্টিভকে অ্যাসার্টিভ বানাই, ইন্টারোগেটিভ হলে সেইটাকেও অ্যাসার্টিভ বানাই। তাই অ্যাসার্টিভ বানাতে গেলে আমাদের অক্সিলারি ভার্বটা আগে লেখা যাচ্ছে না, তাহলে আমরা আগে অক্সিলারি লিখবো না। এবার সেকেন্ড পার্সনের 1 নাম্বার ফর্ম আছে, সেটা অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। অবজেক্ট হলো মি, ইউ এর যেহেতু 1 নাম্বার ফর্ম, তাহলে মি এর 1 নাম্বার ফর্ম আমরা এখানে নেব, হয়ে গেল আই। এইবার ক্যান্ডারের পেছনে দেন, হয়ে গেল কুড হেল্প। এবার মি কোন পার্সন? মি হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। তাহলে ফার্স্ট পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট অনুযায়ী, তাই না? সরি, সাবজেক্ট অনুযায়ী। তাহলে মি ফার্স্ট পার্সন, এই যে হি অনুযায়ী। কারণ আমরা একটু আগে বললাম, মনে আছে তো, যে 1 2 3 এস ও এন, ফার্স্ট পার্সন সাবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্ট, থার্ড পার্সন নো চেঞ্জ। যেহেতু এটা ফার্স্ট পার্সন, তাহলে এটাকে সাবজেক্ট বা ওল্ড ম্যান বা হি অনুযায়ী চেঞ্জ করতে হবে। হয়ে গেল হিম। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা বলেন তো, আমি এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব নাকি দিব না? স্যার দিব না। হ্যাঁ, কারণ আমি তো বানাইতেছি অ্যাসার্টিভ, তাই না? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া যাবে না, দিলে নাম্বার শেষ। এই তো, মাশাআল্লাহ। তাহলে এবার আমি আপনাদেরকে একটা বাক্য দেই, আপনারা এটাকে করে দেন। আমি আপনাদেরকে একটা সেন্টেন্স দিই, আপনারা এটা ন্যারেশন চেঞ্জ করেন। এটা ধরে নেন 2 নাম্বার বাক্য আর কি। 1 নাম্বারটা তো আমরা করলাম, যে হি সেড টু হার হু হাউ আর ইউ। বলেন এটা কি হওয়া উচিত? আপনারা বলবেন, আমি লিখবো। প্রথমে কি লিখবো? হি। হি যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে হি আস্কড। টু লিখবো আমি? হ্যাঁ। টু লেখা যাবে না, মাথায় রাখবেন দুটো জায়গায় না টু স্যার, বসে। না। একটা হলো সেড টু, আরেকটা হলো প্রপোজড টু। ন্যারেশন চেঞ্জিং এই 2টা জায়গায় টু পাবেন, বাকি কোনো জায়গায় টু পাবেন না। ওকে, মানে ভার্বের পরে অবজেক্টের আগে টু পাবেন না। এই আমরা হার লিখলাম। এবার বলেন তো, আমি কি হাউ লিখবো নাকি ইফ লিখবো? হাউ স্যার। হাউ মাউ খাও হাউ। লিখতে হবে, কারণ ডবলেস ওয়ার্ড থাকলে ডবলেস ওয়ার্ডটাই বসে। এই তাহলে আমার লিখতে হবে হাউ। হাউ হাউ কি শিওর। বড় হাতে লেখা যাবে ভাই? না যাবে স্যার, না, কারণ সেন্টেন্সের মাঝখানের অংশ। এই যে হাউ। এবার আমি কি আগে আর লিখবো নাকি আগে ইউটাকে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব? অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে স্যার, কেন আগে আগে ইউ আসবে ভাই? অ্যাসার্টিভ কারণ বানাইতে। অ্যাসার্টিভ জি, ধন্যবাদ। সেন্টেন্স। এবার অ্যামিজারে ওয়াজার বানায় দেন। প্রশ্নবোধক দেওয়া যাবে? না যাবে না। স্যার। এই তো, দ্যাটস অল। তাহলে মাশাআল্লাহ, আপনারা পারেন। এইবার আসেন, আমরা আজকে ইম্পারেটিভ শুরু করতেছি। আমরা আজকে ইম্পারেটিভ শেষও করব। আমি যতটুকু বললাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, যদি না স্যার, থাকে আলহামদুলিল্লাহ। জি বলেন। স্যার ওই যে কেউ কথা বললে স্যার স্ক্রিন চলে যায়, কোনো সমস্যা হচ্ছে স্যার? ও আচ্ছা আচ্ছা, কেউ কথা বলে স্ক্রিন চলে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, জি দাঁড়ান। স্যার। মনি ভাই, স্পটলাইট। না না না, সুজল ভাই বলতেছেন স্যার আপনার বইটা বাজারে আসছে না ভাই? জানুয়ারির শেষের দিকে পাবেন, মানে বই মেলাকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই। স্যার ও নামাজ থেকে ফ্রি হয়েছে, এখন অ্যাড হয়েছে, জয়েন করছি আর কি মিটিং। আচ্ছা আচ্ছা, যাক মাশাআল্লাহ। আমরা ওই এখন মূল আলোচনায় যাচ্ছি। মানে গতদিন যতটুকু আলোচনা আজকে করছিলাম অতটুকুই বললাম। আজকে টপিকটা কি আছে স্যার? ওই যে ন্যারেশনের বাকি অংশ হয়। ও আচ্ছা স্যার। এই যে আপনি একদম টাইমলি আসছেন। আমরা ওই অ্যাসার্টিভ আর ইন্টারোগেটিভটা হালকা একটু আলোচনা করলাম। এইবার আমরা চলে যাইতেছি ইম্পারেটিভ সেন্টেন্সে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যদি বলি যে উ, মানে মনে আছে তো বাবা, চেনার উপায়। ইম্পারেটিভ সেন্টেন্স আপনি কেমনে চিনবেন? খুব সহজ। নাম্বার 1, সাবজেক্ট থাকে না। আসলেই কি সাবজেক্ট থাকে না? থাকে। সেটার নাম কি ভাই? ইউ। ইউ। আমরা বলবো যে ইউটা উজ্জ থাকে, উজ্জ অথবা সাইলেন্ট থাকে। আচ্ছা 2, এই সেন্টেন্সটা
হয় লেট দিয়ে শুরু হয়, নয়তো ডোন্ট দিয়ে শুরু হয়, নয়তো বি দিয়ে শুরু হয়, নয়তো প্লিজ দিয়ে শুরু হয়, নয়তো ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু হয়, অথবা অলওয়েজ, অথবা নেভার, নেভার। মজার ব্যাপার হচ্ছে প্লিজ না লিখে অনেকে কিন্তু এই জায়গাটাতে কাইন্ডলি লেখে। এই বাবা, নাম ধরে ডাইকেন না। হ্যাঁ, একটু একটু প্লিজ, বাইরের সাউন্ড যেন না আসে, হ্যাঁ একটু। আচ্ছা ঠিক আছে, তাহলে জাস্ট এতটুকু মাথায় রাখেন। এবার আমরা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শিখবো। সেটা হলো, দেখেন আমি আপনাদেরকে এখানেই বলতে পারি, যখন ইনভার্টেড কমাটা উঠে যাবে, ইনভার্টেড কমাটারে আপনি যখন তুলে দিবেন, তখন বাক্যটা যদি লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে দ্যাট লিখবেন। বাক্যটা যদি ডোন্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আপনি নট টু লিখবেন। এর বাহিরে, এর বাহিরে বাকি যা আছে, বি দিয়ে, প্লিজ দিয়ে, ভি1 দিয়ে, নেইভার দিয়ে, কাইন্ডলি দিয়ে, যেটা দিয়ে শুরু হোক, আপনি সেই জায়গাটাতে শুধু টু লিখবেন। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? লেট দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, যেমন লেট মি গো, লেট আস গো, লেট আস প্লে ক্রিকেট। ডোন্ট দিয়ে শুরু হতে পারে, ডোন্ট টাচ মাই ফোন, ডোন্ট কাম টু মি, ডোন্ট কল মি এগেইন। বি দিয়ে শুরু করতে পারেন, যেমন বি পলাইট, বি অনেস্ট, বি পাংচুয়াল। প্লিজ বা কাইন্ডলি দিয়ে বলতে পারেন, প্লিজ ডোন্ট ব্রেক মাই হার্ট, প্লিজ কাম টু মি, প্লিজ কন্ট্যাক্ট মি, কন্ট্যাক্ট উইথ মি। ভার্বের 1 নাম্বার ফর্ম দিয়ে শুরু করতে পারেন, যেমন ক্লোজ দ্য ডোর, ওপেন দ্য উইন্ডো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল আ লাই। ওকে, এরকম লটস অফ সেন্টেন্সেস ক্যান বি মেড। অনেক রকম বাক্য তৈরি করা যেতে পারবে। এইটা জাস্ট একটু মাথায় রাখি আমরা। এতটুকুর মধ্যে মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে? তাহলে এবার এই জায়গাটাতে চলে আসেন। ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বগুলো কি হতে পারে? ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আদেশ বা নিষেধ, খেয়াল করেন এখানে একটা ইন্টারেস্টিং টার্ম, আদেশ এবং নিষেধ দুটো ক্ষেত্রেই আপনি অর্ডার লিখতে পারবেন। তবে কেউ কেউ বলে যে ভাই, যদি নিষেধ বোঝায় তাহলে আমি কি ফরবেইড বা প্রহিবিটেড লিখতে পারবো কিনা? জি আপনি পারবেন, তবে এখানে একটা ঘটনা আছে। আহ অর্ডার কিন্তু এক রকমের, নিষেধ, হ্যাঁ মানে নিষেধটাও এক রকমের অর্ডার আর কি। নিষেধ যখন আপনি করবেন তখন অর্ডার লিখতে পারবেন, যদি লেখেন সেক্ষেত্রে নট লেখা যাবে। আর আপনি যদি ফরবেইড অথবা প্রহিবিটেড বলেন, এই প্রহিবিটেড বা ফরবেইড মানে হলো মানা করা বা নিষেধ করা, নিষেধ করার সাথে একটা না থাকে। তাই এই শব্দ দুটো, অর্থাৎ প্রহিবিটেড, ফরবেইড, এই শব্দ দুটো লিখলে তারপরে কখনোই নট লেখা যাবে না। যদি উপদেশ বোঝায় তাহলে লিখবেন অ্যাডভাইসড। এখানে একটা বিষয় হচ্ছে, এই অ্যাডভাইস লেখা যাবে না। সিই এটা হলো নাউন, আর এসই এটা হলো ভার্ব। অনুরোধ বোঝালে রিকোয়েস্টেড, প্রস্তাব বোঝালে, দেখেন আমি এই জায়গায় কিন্তু শুধু প্রপোজড লিখি নাই, প্রপোজ টু লিখে দিয়েছি। অন্যান্য, অর্থাৎ আপনি বুঝতেছেন না উনি কি আদেশ করছে নাকি নিষেধ করছে, সেক্ষেত্রে আপনি লিখবেন টোল্ড। ওকে, এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা বলেন? আমি যতটুকু কথা বললাম এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ দেখেন। আচ্ছা যাক, মৌনং সম্মতিম লক্ষণম, তাই না? আর যেহেতু সবগুলো রিপোর্টিং ভার্বই কি পাস্ট টেন্সে হবে? এটা গত ক্লাসে আলোচনা করেছি বাবা, আপনি খেয়াল করছেন কিনা জানি না। আহ, সেটা হচ্ছে, রিপোর্টিং ভার্বগুলোকে আপনি যদি পাস্ট টেন্সে পান তাহলে ন্যারেশন পরিবর্তন করার সময় টেন্স পরিবর্তন হবে, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে টেন্স পরিবর্তন হবে না। আপনাকে আমি একটা জি ছোট্ট স্যার, জিনিস লিখে বলেছিলেন। দিই। যেমন যদি এরকম থাকে, হি সেড আই অ্যাম ওকে, সে বলল আমি ঠিক আছি, তাহলে আপনি ন্যারেশন চেঞ্জ করলে এইভাবে লিখবেন, হি সেড দ্যাট হি ওয়াজ ওকে। কিন্তু এটা যদি প্রেজেন্ট টেন্সে না থাকে, মানে পাস্ট টেন্সে না থেকে প্রেজেন্ট টেন্সে থাকতো, তখন আপনি লিখতেন, এটা কি করলাম আমি, হি সেইজ আই এম ওকে, তখন আপনাকে লিখতে হতো হি সেইজ দ্যাট হি ইজ ওকে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সটারে পাস্ট টেন্স বানানো যাইতো না। মানে আপনি শুধুমাত্র পাস্ট টেন্স থাকলেই ন্যারেশন পরিবর্তনের সময় টেন্স পরিবর্তন করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। আচ্ছা তাহলে জি আসেন, স্যার, আমি ধরে বুঝতে। নিচ্ছি এটা আপনারা পারবেন। এইবার দেখেন, আমি যে কথাটা বলছি ওইটা আমি এখানে লিখে দিয়েছি, যে লেট দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট লিখতে হয়।
ডোন্ট দ্বারা যদি বাক্য শুরু হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে নট টু লিখতে হয়। আর যত ক্ষেত্র আছে, এই অন্যান্য যত ক্ষেত্র মানে কোনগুলা বাবা? বাক্যটা বি দিয়ে শুরু হতে পারে, প্লিজ বা কাইন্ডলি দিয়ে শুরু হতে পারে, ভি1 দিয়ে শুরু হতে পারে, অলওয়েজ, নেভার, এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে টু লিখবেন। আসেন তাহলে আমরা একটা ন্যারেশন চেঞ্জ করে প্র্যাকটিক্যালি দেখি। যেমন এখানে আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, দ্য ওল্ড ম্যান, এই যেটা হলো আমাদের সাবজেক্ট, টোল্ড দ্য মেইড। মেইড মানে কি বলেন তো? মেইড, মেইডের বাংলা বলেন, মেইড। হায় হায়, কাজের লোক। কাজের কা- লোক মানে কি বেড়া না বেডি? এইটা কোন? স্যার মেয়ে। বেডি। হ্যাঁ দেখেন, মেইড মানে হলো চাক রানী, মানে রানী আছে তবে লগে একটা চাক আছে কিন্তু। হ্যাঁ, এই রানী বললে মেয়েরা রাগ করবে, চাক আছে সাথে। তাহলে দেখেন মেইড মানে চাক রানী। এখন দেখেন যদি এখানে ইউ শব্দটা থাকতো তখন কিন্তু এই যে ন্যারেশনের ক্ষেত্রে জেন্ডার যদি না জানেন, মানে উনি কি পুরুষ নাকি মহিলা, লিঙ্গ যদি না বোঝেন, তাহলে কিন্তু ডেঞ্জার হয়ে যাবে। মেইড হলো বেডি মানুষ, মহিলা মানুষ, চাকরানী। এইটা হচ্ছে আমাদের অবজেক্ট। প্লিজ গিভ মি, এই যে মি কোন পার্সন ভাই? ফার্স্ট পার্সন। কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার ফর্ম। মনে আছে না? 1 2 3 SON। ফার্স্ট পার্সন গুলো সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, থার্ড পার্সন নো চেঞ্জ। তাহলে আমরা এই এতটুকু সেম লিখবো যে দা মেইড, ও সরি, দা ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা, টোল্ডের জায়গায় এখন প্লিজ যেহেতু আছে, এটা কি বোঝাচ্ছে বাবা? অনুরোধ। অনুরোধ বোঝালে কি লিখতে হয়? রিকোয়েস্ট। রিকোয়েস্টেড। ভুলেও কিন্তু টু লিখেন না, রিকোয়েস্টেড দা মেইড, বৃদ্ধ লোকটা চাকরানীকে অনুরোধ করলো। এখন দেখেন তো এই বাক্যটা কি লেট দিয়ে শুরু হয়েছে? হয় নাই। ডোন্ট দিয়ে শুরু হয়েছে? তাও হয় নাই। তাহলে প্লিজ দিয়ে শুরু হয়েছে, তার মানে ইনভার্টেড কমা তুলে দিয়ে কি লিখবো আমরা? টু। টু। এই যে লিখলাম টু। আমাদের জানা আছে ভাই যে টু এর পরে ভার্বের কি হয়? 1 নাম্বার ফর্ম হয়, যদিও এটার ব্যতিক্রম আছে কয়েকটা, হাতে গোনা। উইথ হ্যাভ ইউ টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, এডিটেড টু, লিসেন টু, সেটা হাতে গোনা কিছু ব্যতিক্রম আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব? টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম লিখবো। এখন বলতে পারেন ভাইয়া প্লিজ কই যাবো? ভাই রে, প্লিজই তো এখানে আইসা রিকোয়েস্টেড হয়ে গেছে। তাহলে টু এর পরে গিভ। এবার মি, আই মি, ফার্স্ট পার্সনের 2 নাম্বার ফর্ম, ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। ওল্ড ম্যান মানে বেটা মানুষ, তাহলে লিখবেন হিম। এই সাম ফুডের জায়গায় সাম ফুড হবে। আচ্ছা বলেন তো, আমি কি এখানে ফুডস লিখবো নাকি ফুড লিখবো? বলেন। স্যার যা আছে তাই লিখতে হবে স্যার। না, এখন হইতে পারে না যে আমি ভুল লিখছি এখানে। মাথায় রাখবেন, ফুড নিজেই সিঙ্গুলার, নিজেই প্লুরাল। তবে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির যদি ফুড হয়, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরির যদি ফুড হয়, সেক্ষেত্রে কিন্তু সেটা ফুডস হবে, ফুডস। ওকে, আচ্ছা এতটুকু তো পারবেন নাকি? যদি এতটুকু পারেন তাহলে আরেকবার আপনাদেরকে বলি ভাই, আদেশ বোঝালে অর্ডারও লেখা যায়, আবার ফরবিডও লেখা যায়, মানে নিষেধ বোঝালে আর কি। আর উপদেশ বোঝালে অ্যাডভাইস, রিকোয়েস্ট, অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, এটা তো বুঝতেই পারছেন। এবার আপনাদের পালা। হ্যাঁ, আপনারা জাস্ট আমাকে 3 নাম্বারটা করে দিবেন। এটাকে দুটো উপায়ে করা যায়। 3 নাম্বারটাকে দুটো উপায়ে করা যায়, দেখি আপনারা কোন কোন উপায়ে করতে পারেন। দেখি পারেন কিনা, একটু বলতে হবে। চেষ্টা করেন তো, দেখি পারেন কিনা। আশা করি সবাই পারবেন ইনশাল্লাহ। করে দেন। You ordered her not to try to be smart before you. মাশাআল্লাহ, গুড। আর কেউ? আর আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন আমরা একটু দেখি। ডোন্ট দিয়ে বাক্য এটা শুরু হয়েছে, তার মানে এটাকে আদেশও রিকোয়েস্ট। ধরতে পারেন, নিষেধও স্যার ধরতে রিকোয়েস্ট পারেন। করা যায় স্যার। তাহলে আমরা দুটো ওয়েতে করতে পারি ভাই। দেখেন, এটাকে দুটো ওয়েতে করতে পারি আমরা। আমরা এভাবে বলতে পারি, প্রথমে ধরেন আমি অর্ডার দিয়ে করতেছি ভাই, ইউ
অর্ডারড হার, তুমি তাকে আদেশ করলে। এবার ডোন্ট থাকলে ইনভার্টেড কমা ওইটা নট টু লেখা যাবে, অর্ডার যেহেতু আছে নট টু লেখা যাবে, নট টু। আর আমরা জানি টু এর পরে ভার্বের 1 নাম্বার ফর্ম হয়, এই যে ট্রাই। এই টু আগে থেকে দেয়া ছিল, এটা তো এমনিতেই হচ্ছে টু বি স্মার্ট বিফোর। এবার মি ফার্স্ট পারসন সাবজেক্টে ধরবে ইউ। বাংলাটা খেয়াল করেন, তুমি একটা মেয়েকে বলছিলা যে আমার সামনে স্মার্ট হওয়ার চেষ্টা করো না, ওইটাই বললাম যে তুমি মেয়েটিকে তোমার সামনে স্মার্ট না হতে আদেশ করেছিলে। এইটা আমরা এইভাবেও বলতে পারি চাইলে, বা কিভাবে, ইউ ফরবেইড। ফরবেড মানে নিষেধ করা, মানা করা, হার। এবার ফরবেড মানেই মানা করা, এরপরে আপনি যদি নট টু লেখেন তাহলে তো বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যাবে। আপনাকে নট টু না লিখে শুধু কি লিখতে হবে, টু ট্রাই টু বি, বাকি সব সেম। বুঝছেন কিনা প্লিজ কথা বলেন। এই তো জি স্যার, মাশাআল্লাহ রুবি খাতুন, থ্যাংক ইউ। ক্লিয়ার বাবা? আচ্ছা এটা কি হবে বলেন তো, এটা দ্য টিচার টোল্ড আস ডোন্ট টেল আ লাই। এখানে কি আমরা ফরওয়ার্ড লিখবো নাকি অ্যাডভাইস লিখবো বলেন? এই জায়গাটাতে অ্যাডভাইস স্যার। অ্যাডভাইস লিখতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আদেশ আর উপদেশের পার্থক্য কি, এটা জানেন? আদেশ আর উপদেশের পার্থক্যটা আমি বলে দিই, দেখেন, যেটা আদেশ, আমি আপনাকে একটা আদেশ করছি, এটা আপনি মানতেও পারেন নাও মানতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, তবে আদেশ সাধারণত মানাই হয়। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে আদেশ নেগেটিভও হয় পজিটিভও হয়, এটা তো জানেন। দেখবেন যে মনে করেন একজন বাজে লোক, সে আপনাকে একটা বাজে কাজ করার জন্য আদেশ করতে পারে, পারে না ভাই? পারে। আপনার লিডার দেখবেন যে একজন, দেখা গেছে আপনি একটা মুভিতে দেখতেছেন যে একজন ভিলেন, মুভির ভিলেন যিনি, সে কি করতেছে, তার চেলারে বা তার সাঙ্গপাঙ্গকে সে বাজে কাজ করার, খারাপ কাজ করার আদেশ দিচ্ছে। কিন্তু উপদেশ কি কখনো বাজে কাজের হইতে পারে? পারে না। উপদেশ মানেই সেটা পজিটিভ। তাহলে দেখেন, শিক্ষক ছাত্রদেরকে আদেশ করছেন না, উপদেশ করতেছে যে বাবা মিথ্যা কথা বললো না। তাহলে আমরা এখানে কি লিখবো, দ্য টিচার অ্যাডভাইজড আস। এবার এই যে আমরা লিখবো নট টু টেল আ লাই। দ্য টিচার অ্যাডভাইজড আস নট টু টেল আ লাই। এই তো মাশাআল্লাহ পারবেন। এবার আপনারা কত বড় বস আমি বুঝতে পারবো যদি 5 নং প্রশ্নের উত্তর করে দিতে পারেন। ঠিক আছে, আপনারা কত বড় বস বোঝা যাবে যদি 5 নং প্রশ্নের উত্তরটা করতে পারেন। ট্রাই করেন তো দেখি, লিখে দেন, মুখে বলবেন। ওয়াও, এই তো মাশাআল্লাহ রুবি খাতুন, সুমাইয়া, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, হি টোল্ড মিম, সে মিমরে বলল প্লিজ। দেখেন, প্লিজ দিয়ে রিকোয়েস্ট বোঝায়, আবার ডোন্ট দিয়ে আপনি অর্ডার বা ফরবিড বোঝায়। এখন আপনাকে এমন ভাবে লিখতে হবে যাতে প্লিজও থাকে ডোন্টও থাকে। আপনি ফরবিড লিখলে আর প্লিজ আসতেছে না, বাট প্লিজ যারে আপনি রিকোয়েস্ট বানায় দেন, তাহলে এটা হয়ে যাচ্ছে হি রিকোয়েস্টেড মিম। তিনি মিমকে রিকোয়েস্ট করেছিলেন। এই যে প্লিজের জন্য রিকোয়েস্টেড লিখে ফেলছি। এবার ডোন্টের কারণে আমরা নট টু লিখবো, নট টু ব্রেক মাই ফার্স্ট পারসন সাবজেক্ট অনুযায়ী হবে হিজ হার্ট। বাংলাটা খেয়াল করেন, সে মিমকে, একটা ছেলের কথা বলা হচ্ছে, সে মিমরে বললো দয়া করে আমার মনে কষ্ট দিও না। মাশাল্লাহ মাশাল্লাহ।
রাজেন মন্ডল ভাই খাতায় লিখে দিচ্ছেন, থ্যাংক ইউ ভাই। সুজ্জ্বল ভাই থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখেন হি টোল্ড মিম, সে মিমরে বললো দয়া করে আমার মনে কষ্ট দিও না। আর এখানে দেখেন সে মিমকে তার মনে কষ্ট না দিতে অনুরোধ করলো, একই কথা একটু ঘুরায় বলতেছি। তাহলে আমরা এই পর্যন্ত পারবো। এইবার দেখেন আমরা একটা ইন্টারেস্টিং সাইডে চলে যেতেছি। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা জায়গায় যাইতেছি। এখন আমি আপনাদের সাথে যেই জায়গাটা নিয়ে কথা বলবো, এই জায়গাটায় আমার দেখা, হুম, এই জায়গাটায় আমার দেখা, এটা আমি আপনাদেরকে 2017 পর্যন্ত বলছি আর কি। কারণ 2017তেই আমি মূলত এই বিষয়গুলো নিয়ে ভিডিও করেছিলাম, খুব বেশি ভিডিও করছিলাম আর কি। হ্যাঁ, তো দেখেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা হয়তো জানেন, আনলক ইংলিশ উইথ সুমন। আল্লাহর রহমতে আজকে ইনশাল্লাহ আমার 2,50,000 ফলোয়ার পূর্ণ হবে। অবশ্য আমার এখন মিলিয়ন হওয়ার কথা ছিল, আমি সময় দেন চ্যানেলটাতে। মজার ব্যাপার হচ্ছে 2017 সালে আমি যখন ন্যারেশনের এই নিয়মটা নিয়ে ভিডিও করি, মানে আমি এখন যেটা আপনাদেরকে দেখাবো, এই নিয়মটা নিয়ে মোটামুটি 70 থেকে 90% বইয়েই, হ্যাঁ, আমরা বলতে পারি রং ইনফরমেশন ছিল, অথবা বলতে পারেন মিস ইনফরমেশন ছিল। এই বিষয়টা আমি এখন আপনাদের সাথে ব্যাখ্যা করব, তবে সেটা যৌক্তিক উপায়ে ব্যাখ্যা করব। আজাইরা পেঁচাল পারলে তো আর হবে না। আচ্ছা, দেখেন আমি একটা ছোট্ট বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করি। বাংলায় আমরা যদি বলি যে আমি, তুমি ও সে, বলেন তো এক শব্দে আমরা এটাকে কি বলবো? আমি, তুমি ও সে। দ্রুত রুবি বলেন। আমরা। এই তো, ধন্যবাদ ভাই। আমি, তুমি ও সে, আমরা, তাই না? আর ভাই আমি যদি এইভাবে বলি, আমি আর, এই আর মানেই কিন্তু ও, ঠিক আছে, আমি আর তুমি। এবার বাংলা কি হবে ভাই? আমরা। আমি এখানে তুমি না বলে যদি বলতাম আমি এবং সে, তাহলে কি হইতো বলেন? এইটাও হতো আমরা। আমি যদি এইভাবে বলতাম তুমি ও সে, দ্রুত বলেন এটা কি হতো? তোমরা। এই তো, সাব্বাস। ওই যে বললাম যে, ওই যে একটু আগে বললাম যে কমপক্ষে 70 থেকে 90% বইগুলোতে এই জায়গাতে কি লিখছে জানেন? আচ্ছা, এইটা কি কোনোভাবে তারা হতে পারে বলেন তো? আচ্ছা। যদি কেউ বলে সে কি ঠিক বলছে নাকি ভুল বলছে? ডেফিনেটলি ভুল বলছে। আপনি আপনার বাচ্চারে বললেন শোনো বাবা তুমি, মানে আপনার বাচ্চারে বলতেছেন শোনো বাবা ইউ, তুমি এবং তোমার বন্ধু রাকিব, তাহলে বলতে পারেন কিনা ইউ অ্যান্ড রাকিব শুড নট, শুড নট ওয়েস্ট টাইম। আপনি আপনার ছেলেরে যদি বলেন যে শোনো তুমি এবং রাকিব এই দুইজনের, মানে তোমাদের, তোমাদের সময় নষ্ট করা উচিত না, এই ইউ অ্যান্ড রাকিব বলতে আপনি কি আপনার ছেলেরে একা বুঝাইতেছেন, নাকি রাকিবরে একা বোঝাচ্ছেন, নাকি দুইজনকে একত্রে বোঝাচ্ছেন? তাহলে আপনিই বলেন, আপনি যদি বলেন তুমি ও রাকিব, এটা একত্রিত ভাবে কি হয়, রাকিবরা নাকি তোমরা? তোমরা তোমরা। হয়। তোমরা। হ্যাঁ, আপনি রাকিবরা যদি বলেন তাহলে রাকিবের সাথে আরেকজনের বোঝাচ্ছে, তুমি তো চলে যেতেছে। আমার খুব দুঃখ লাগে, স্টিল বাংলাদেশের হাজার হাজার বইয়ে আপনি দেখবেন ইউ অ্যান্ড হি কে তারা তারা লিখে রাখছে। খুব ভয়ঙ্কর একটা অবস্থা, বলার কিছু নাই আসলে, বুঝছেন? আমার ক্লাস শেষ করে আপনার কালেকশনে বা ক্লাসে থাকতে থাকতেই জুমে আসেন তো, চাইলে আমাকে পিকচার তুলে পাঠাইতে পারবেন। আমি নাম বলতেছি না, বাংলাদেশের স্বঘোষিত নাম করা অনেক অনেক বই আছে, তারা এই কাজটা বেশি করছে। হুম। আপনি আমি সারা জীবনে যত পিস ভাত খাই নাই তার চাইতে, মানে তত তত হাজার, তত হাজার টাকা তাদের কাছে আছে বলতে পারেন, প্রতিটা ভাতের এক একটা দানার পরিমাণ, মানে এত শত কোটি টাকা আর্ন করে ফেলতেছে বই বিক্রি করে। কিন্তু এই সিম্পল বিষয়গুলো জানি না এখন ঠিক করছে কিনা। আমি 2017 পর্যন্ত বললাম আর কি। আর আমরা যদি বলি ধরে নেন এরকম করে লিখলাম সে ও তিনি, বলেন এটা কি হবে? তারা। এই যে, ধন্যবাদ। সে এবং তিনিকে তারা লিখতে পারেন, তুমি এবং সে এটাকে তো তারা কখনোই লেখা যায় না। তাহলে এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি কিনা দেখেন তো, আই, ইউ অ্যান্ড হি ইকুয়াল কি বাবা? উই। উই। আই
অ্যান্ড ইউ অথবা আই অ্যান্ড হি অথবা আই অ্যান্ড শি কি হয়? এটাও উই। উই। আমরা যদি বলি ইউ অ্যান্ড হি ইকুয়াল ইউ, বলেন তো এই ইউ এবং এই ইউ এর মধ্যে পার্থক্য কি? প্রথমে সিঙ্গুলার ইউ পরের ইউ সিঙ্গুলার, পরের ইউ প্লুরাল, বুঝতেছেন তো ভাই? স্যার। আর যদি থাকে হি অ্যান্ড শি, তাহলে এটা কি হবে ভাই? দে। মাশাআল্লাহ, যদি এটা বুঝে ফেলান তাহলে এখন আমি যে ন্যারেশনটা দেখাবো 100-তে 100 বুঝবেন। এবার আরেকটা তথ্য একটু মাথায় রাখেন প্লিজ, সেটা হলো এই লেট আস, যেটাকে সংক্ষেপে আমরা ইনফরমালি লেটস বলি, এই লেট আস বা লেটস থাকলে কিন্তু সেটা দিয়ে কি বোঝায় বাবা? প্রস্তাব বোঝায়। প্রস্তাব বোঝালে রিপোর্টিং ভার্ব কি লিখতে হয়? প্রপোজ টু লিখতে হয়। তাহলে আসেন এখন আমরা যে রুলটা দেখব, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, এটা লেটের 1 নং নিয়ম। তাহলে এখন আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে লেটের 1 নাম্বার নিয়ম। ওকে, একটু মনোযোগ সহকারে দেখেন। যদি আপনি কখনো এরকম দেখেন যে দেয়া আছে, আমি একটু নিচে থেকে লিখি, উম, এইটারে এই পাশে পাঠায় দিই। বাবা দেখা যায় নাকি দেখেন তো? দেখা যায় আশা করি, হ্যাঁ। ধরে নেন যদি এরকম কখনো থাকে যে সাবজেক্ট, তারপরে দেয়া আছে রিপোর্টিং ভার্ব, তারপরে দেয়া আছে অবজেক্ট, এরপরে কখনো যদি এরকম পান লেটস অথবা লেট আস প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস আদার্স, এক্ষেত্রে আপনাকে যেই কাজটা করতে হবে, যেহেতু লেট আস আছে তার মানে আমরা মোটামুটি ভাবে ড্যাম শিওর এটা প্রস্তাব বোঝাইছে। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে সাবজেক্ট প্লাস প্রস্তাব বোঝালে কি হয় বাবা? প্রপোজড টু প্লাস অবজেক্ট। আর আমরা বলেছিলাম যেই সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয় ইনভার্টেড কমা উঠে গিয়ে সেখানে দ্যাট বসে, তাহলে আমরা এই জায়গাটাতে কি লিখবো? দ্যাট লিখবো। এরপরে দেখেন এই জায়গাটাতেই বাংলাদেশের বইগুলোতে জন্মের গিট্টু লাগানো লাগাইছে। তারা এখানে বলতেছে হয় উই লিখবে অথবা দে লিখবে। বাংলাদেশের অনেক নাম করা বই আছে, আমি উচ্চারণও করতে চাচ্ছি না, আপনারা উচ্চারণ করেন না, দরকার নাই সেই বইয়ের নাম নেয়ার। হ্যাঁ, জীবনে যে ক্লাস 10 পর্যন্ত 11 পর্যন্ত পড়ছে এই বই সে অনেকবার পড়ছে, আমি নাম বলছি না। দেখেন এই বইয়ে এই নাম করা বই, তারা, আমি মারাত্মক গীবত করে ফেলতেছি বাট আমি আপনাদের প্রেক্ষাপটটা বুঝাচ্ছি যে দেখেন এই জায়গাগুলোতে একটু কারেকশন করা যাইতো। তারা বলতেছে হয় উই হবে না হলে দে হবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই জায়গাটাতে শুধু উই আর দে না রে ভাই, এই জায়গাটাতে ইউও হইতে পারে। তারা এই ইউটা বলে না, কেন বলে না? আল্লাহ মালুম, আর উনি মালুম, আর কি উনি ভালো বলতে পারবেন। প্লাস এইখানে এক্সট্রা ভাবে আপনাকে একটা শুড লিখতে হবে, ঠিক আছে? প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস আদার্স। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে দাদা, তা আমি কখন উই লিখবো, কখন ইউ লিখবো, কখন দে লিখবো? এই কখন আপনি উই লিখবেন সেটা আমি ইতোমধ্যে বলে ফেলাইছি আপনারে। উই লিখবেন কখন? যখন এই যে এরকম থাকবে বা এরকম থাকবে। তা দাদা আপনি ইউ লিখবেন কখন? ওই যে যখন ইরাম থাকবে। আপনি দে লিখবেন কখন? এই যে যখন এরকম থাকবে। এই বিষয়টাই দেখেন, আমি আমি আরেকটু ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই। এই যে সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, এই দুইটার যে কোনো একটা, সাবজেক্টটা বা অবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় এবং তার সাথে যে কোনো একটা যদি সেকেন্ড পারসন বা অবজেক্ট হয়, সেকেন্ড পারসন বা থার্ড পারসন হয়, তাহলে উই লিখবেন। দেখেন আমি কিন্তু বলি নাই সাবজেক্টকে ফার্স্ট পারসন হতে হবে, অবজেক্টকে সেকেন্ড পারসন হতে হবে, তা না। সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে যে কোনো একটা ফার্স্ট পারসন প্লাস আর একটা সেকেন্ড বা থার্ড, এমন হতে পারে প্রথমটা সেকেন্ড পারসন পরেরটা ফার্স্ট পারসন, তাহলে উই লিখবেন। যদি প্রথমটা সেকেন্ড তারপর একটা থার্ড পারসন হয়, মানে একটা সেকেন্ড একটা থার্ড হয়, তাহলে ইউ। আর যদি দুইটাই থার্ড পারসন হয় তাহলে কি লিখতে হবে বাবা? দে। এই কথাটা আমি এইখানে লিখে দিচ্ছি আপনাদেরকে, যে যদি ফার্স্ট প্লাস সেকেন্ড অথবা থার্ড হয় উই, সেকেন্ড প্লাস থার্ড হলে ইউ, থার্ড প্লাস থার্ড হলে দে। এই বিষয়টা আমি আমার জীবনে 10% বইয়েও ব্যাখ্যা সহকারে লিখতে দেখি নাই। কেন লেখে না? তারা ভালো বলতে পারবেন, আমি জানি না। লেখা উচিত ছিল, লেখে নাই।
আমি এখানে লিখে দিচ্ছি এক্সাম্পলস। আল্লাহ যদি আমার সুস্থ রাখে, বড় কোনো বিপদে না পড়ি, জানুয়ারি মাসের শেষের দিকে আমার বই পাচ্ছেন, চাইলে ফেব্রুয়ারির বইমেলায় এসে যদি নিতে চান নিতে পারবেন। আমার বই ইনশাল্লাহ আমি প্রত্যেকটা বিষয় একবারে সুপার ডুপার ওয়েতে ব্যাখ্যা করার চেষ্টা করছি, যাতে করে ঘরে বসেই গ্রামারে অন্তত বস হওয়া যায়। আচ্ছা, আমি এই বাক্যগুলোকে একটু এই পাশে লিখি। হ্যাঁ, এক্সাম্পলটা যদি এখানে লিখে ফেলছি, তাহলে আপনার জন্য দেখতে সুবিধা হবে। ধরেন একটা বাক্য থাকলো এরকম, হি টোল্ড মি, সে আমাকে বলল, লেটস প্লে, চলো খেলি। 2 নাম্বার বাক্য, হি টোল্ড ইউ, সে তোমাকে বলল, লেটস, এই লেটস না থেকে লেটাস থাকতে পারে, লেট আস প্লে, চলো খেলি। 3 নাম্বার বাক্য হলো, হি টোল্ড রাকিব, সে রাকিব রে বলল, লেটস, না বারবার রাকিব লেখা যাবে না, আমি সে ব্র্যান্ড নাম রূপা লিখলাম না তো, আজকে রূপা লিখলাম না। হি টোল্ড রূপা, লেটস প্লে, চলো খেলি। এইবার এই 3টা বাক্যেই আমরা দেখেন লেট আস লেট আস লেট আস পেয়েছি। তার মানে প্রথম অংশে আমাদের কোনো ঝামেলা নাই, তাই না বাবা? ঝামেলা নাই আর কি। আমরা এতটুকুতে লিখবো, হি প্রপোজড টু মি, লেট থাকলে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। এইখানেও তাই, আমরা এখানে কি লিখবো, হি প্রপোজড টু ইউ, এখানেও আমরা দ্যাট লিখবো। এরপরে এটা, হাতের লেখা বেশি সুন্দর হয়ে যাচ্ছে না, ফেয়ার অ্যান্ড লাভলি বেশি লাগায় ফেলাইছি। হি প্রপোজড টু রূপা দ্যাট। এখন আপনারা আমাকে বলবেন, আমি এই জায়গাটাতে দ্যাটের পরে উই লিখবো, ইউ লিখবো, নাকি দে লিখবো? প্রথম সেন্টেন্সে কুইকলি আনসার করেন। উই। এই তো সাব্বাস, বাপের বেটি আব্বাস, মজা করছি, রাগ করেন না। পরেরটাতে কি লিখবো বাবা? ইউ। কি ইউ। লিখবো? ইউ। ইউ। এই তো, ধন্যবাদ, আবার আসবেন। হ্যাঁ, আপনার জন্য কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে পরিবেশ বান্ধব কাজ থাকবে। আচ্ছা, পরেরটাতে বাবা? দে। এই তো, দে। থ্যাংক ইউ। তাহলে বুঝা বলছেন না, না বুঝা? বুঝছি বুঝে স্যার। বলছেন ইনশাল্লাহ। বুঝছি স্যার। এইবার তো ভাই বাকি বাকি অংশগুলোতে ওই যে দেখেন আমার ফিক্সড স্ট্রাকচার, শুড প্লে, লেট আস প্লে ছিল, উই শুড প্লে। এখানে আমাকে কি লিখতে হবে? এই দেখেন, শুড প্লে। এইখানেও আমি কি লিখবো? শুড প্লে। সো অল দ্য 3 sentences আর কোয়াইট সিমিলার উইদাউট দ্য সাবজেক্টস। 1 নম্বরে আছে উই, 2 নম্বরে ইউ, 3 নম্বরে দে। আচ্ছা বাবা, এই ইউ আর এই ইউ কি এক নাকি আলাদা? এক না আলাদা? আলাদা, আলাদা না? আলাদা। অবশ্যই আলাদা, কারণ এটা ছিল হচ্ছে তুমি, আর এটা হয়ে গেছে তোমরা। ভাই রে ভাই, আপনি দেখবেন বাংলাদেশের 20% বইয়েও আপনি এই যে কোন জায়গায় উই, কোন জায়গায় ইউ, কোন জায়গায় দে লিখতে হবে, এইভাবে ভেঙে ব্যাখ্যা করে নাই। আমাদের এখানে তো আপনারা অনেকেই আছেন, আপনারা শিক্ষক মানুষ, আপনারা জানেন। বুঝতে পারছেন তো বিষয়টা, নাকি কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আমাকে একদম ফ্র্যাঙ্কলি বলতে পারেন প্লিজ। আচ্ছা, যেহেতু মৌন আছেন, চুপচাপ আছেন, মৌনতা সম্মতির লক্ষণ, মৌনং সম্মতিম লক্ষণম, তাই না? আসেন, আমি এই বিষয়টাই এইখানে, এই যে আমি উদাহরণ দিয়ে রাখছি, দেখে নিয়েন। এইবার আমরা লেটের আরেকটা রুল দেখবো, এটা হচ্ছে রুল নাম্বার 2। তো আমি আপনাদের জন্য এইখানে লিখে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমরা লিখে দিই, লেট এর দ্বিতীয় নিয়ম। লেটের দ্বিতীয় নিয়ম সেটা কি ভাই? যদি কখনো এরকম থাকে যে সাবজেক্ট প্লাস একটা রিপোর্টিং ভার্ব আছে প্লাস অবজেক্ট দেয়া আছে, এরপর যদি এরকম থাকে লেট প্লাস আস সারা, যে কোনো সাব, যে কোনো অবজেক্ট, তাহলে লেট থাকবে, এরপরে আস সারা যে কোনো অবজেক্ট থাকবে, প্লাস এরপরে ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস আদার্স। বাকি অংশ যদি দেয়া থাকে, তাহলে আপনি এই ন্যারেশনটা চেঞ্জ করতে গেলে কি লিখবেন? আপনি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট লিখবেন। লেট আস থাকলে আপনি সেটা প্রস্তাব বুঝিয়েছিল, প্রপোজ লিখছেন। এইখানে আপনি মানে সেন্টেন্সের প্রয়োজন অনুযায়ী চাইলে এখানে সেড লিখতে পারবেন, চাইলে আপনি টোল্ড লিখতে পারবেন,
চাইলে এই জায়গাটাতে আপনি সাজেস্টেড লিখতে পারবেন, প্লাস ওই যে অবজেক্ট আছে আমরা অবজেক্টটা লিখে দেব। এরপরে লেট থাকলে আমরা শুরুতেই বলে আসছি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। হ্যাঁ, তবে লেটাস থাকলে আমরা তিনটা সাবজেক্ট লিখেছিলাম, হয় উই, না হলে ইউ, না হলে দে। তবে এখানে প্রয়োজন অনুযায়ী সাবজেক্ট হবে। কোন প্রয়োজন অনুযায়ী? এই যে দেখেন যে অবজেক্টটা, সেইটাকে আপনি সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করে সাবজেক্ট নেবেন। তারপরে এখানে যে ঘটনাটা ঘটবে, এই জায়গাটা আমাদের অনেক ভাই বোন একটা ভুল করে ফেলে। সেটা হচ্ছে আপনি এখানে মাইট বি অ্যালাউড টু, এই কথাটা পুরোটা লিখতে পারেন, অথবা শুধু মাইট লিখতে পারেন। আমি দুটোই লিখলাম, ব্রাকেট দিয়ে দিলাম আপনি যাতে বুঝতে পারেন। যেমন আমি শুধু মাইট দিয়ে করালাম, আপনার ধরে নেন পরীক্ষায় চলে আসলো মাইট বি অ্যালাউড টু, তখন আপনার মনে হতে পারে ভাই এ মাল, মানে আমার কথা বলতেছে আর কি, এই মাল তো আমাকে এটা শিখায় নাই, আমরা তো ধরা খেয়ে গেলাম। আমি তাই দুটো লিখে দিলাম। দেখেন আপনি শুধু মাইট লিখতে পারেন, অর মাইট বি অ্যালাউড টু লিখতে পারেন। ইটস রিয়েলি আপ টু ইউ, আপনি কোনটা লিখবেন। তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস আদার্স। আর এখানে যে অবজেক্টটা থাকবে, এই অবজেক্টটাকে, হ্যাঁ, এই অবজেক্টটাকে দেখেন, লেট যেহেতু একটা ভার্ব, আমি বলি দেখেন আপনারা তো জানেন লেট একটা ভার্ব। লেট যেহেতু একটা ভার্ব, তাই এরপরে অবজেক্ট বসছে। বাট আমি যখন এটাকে সাবজেক্ট বানায় ফেলবো, তখন কিন্তু এটা আর অবজেক্টিভ থাকবে না। এইটাকে আপনি মনে 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 সাবজেক্টিভ ধরে রাখবেন। সাবজেক্টিভ ধরবেন। কেন ধরবেন আমি এটা ব্যাখ্যা দিচ্ছি। হ্যাঁ, তাহলে আসেন আমরা এখানে কিছু ভিজ বা এক্সাম্পল দেই। তাহলে আমি প্রথমে বাক্য লিখি, আপনারা দেখেন। হ্যাঁ, যেমন যদি এরকম একটা বাক্য থাকে যে হি টোল্ড মি, সে আমাকে বলল, আপনারা লিখেন না, আপনারা দেখেন। লেট আস প্লে, বাংলাটা খেয়াল করেন। সে আমাকে বলল চলো আমরা খেলি। আচ্ছা বলেন তো, যখন বলতেছে চলো আমরা খেলি, এখানে কি সে একা খেলবে, নাকি আমি একা খেলবো, নাকি দুজন মিলেমিশে খেলবো? বলেন তো, আজ দিয়ে কি বুঝাইতেছে? আমরা দুজন আমরা। মিলে। কিন্তু এইখানে যদি আস না থেকে লেট মি প্লেই থাকতো, বাংলা কি চলো আমরা খেলি, নাকি আমাকে খেলতে দাও? আমাকে খেলতে দাও। তার মানে আস থাকলে দুইজনকেই বোঝায়। হ্যাঁ, আমি যদি এখানে আস লিখতাম, তাহলে সেও খেলতো আমিও খেলতাম। কিন্তু আমি তো এখানে আস লিখি নাই ভাই, আমি এখানে কি লিখতেছি? আমি এখানে লিখলাম মি। তার মানে এখানে সে এবং আমি দুইজন খেলবো না, বরং আমি তারে বলতেছি যে ভাই আপনি আমারে খেলার অনুমতি দেন, বা আপনি আমারে খেলার জন্য সাজেস্ট করেন, আমি খেলি। তাহলে আসে মি, কিন্তু আমরা মনে মনে ধরে নেবো এখানে আছে কি বলেন তো? আই, মনে মনে ধরে নেবো আর কি, এটা লেখা যাবে না। কারণ ভার্বের পরে কিন্তু আই বসে না, ভার্বের পরে মি বসে। মানে সাবজেক্টের, মানে ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম না লিখে অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হি টোল্ড লিখতে পারেন, চাইলে ইভেন আপনি এখানে সাজেস্টেডও লিখতে পারেন, হি সাজেস্টেড মি দ্যাট। এইবার দেখেন তো বাবা, ফার্স্ট পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়? সাবজেক্ট অনুযায়ী আপনাকে লিখতে হবে হি। এখন নিয়ম অনুযায়ী দেখেন আই মি আছে, আপনার কিন্তু হওয়া উচিত ছিল হিম। এখন আপনিই বলেন, আপনি যদি লিখতেন যে হিম মাইট, জীবনে বাক্য হয়? হয় না। তাই এখানে ভার্বের পরে থাকায় অবজেক্ট ছিল, কিন্তু আমি তো ভার্বের আগে লিখতেছি, আমার এখানে সাবজেক্টিভ লিখতে হবে হি মাইট। চাইলে বি অ্যালাউড টু, এটা লিখতে পারেন, চাইলে এতটুকু উজ্জ্বল রাখতে পারেন, প্লেই। বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন। বাবারা বুঝতেছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ। আচ্ছা জি যাই স্যার, হোক, বুঝতে আপনারা পারছি। বুঝছেন কিনা আমি খুব ভালোভাবে বুঝতে পারবো যদি আপনারা আমারে এই সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ করে দিতে পারেন। ধরেন এরকম থাকলো, রূপা টোল্ড হিমু, রূপা হিমুরে বলল লেট হার, লেট হার ডু দ্য টাস্ক। এখানে একটা টুইস্ট আছে, দেখি আপনারা ধরতে পারেন কিনা। রূপা হিমুরে বলল লেট হার ডু দ্য টাস্ক, তাকে কাজটা করতে দাও।
কুইকলি আনসার দিতে হবে। আচ্ছা, আপনারা মুখে বলেন, আমি লিখি। হ্যাঁ, আপনারা মুখে বলেন, আমি একটু লিখি। তাহলে কি হবে বাবা? এই যে আমি লিখবো রূপা, আপনি চাইলে এখানে টোল্ড লিখতে পারেন। অলসো সাজেস্টেডটাও লেখা যেতে পারে, সাজেস্টেড দ্যাট। এইবার হার কোন পার্সন? ডেফিনেটলি থার্ড পার্সন। সো থার্ড জি স্যার। পার্সনটা কিন্তু চেঞ্জ হয় না। তাহলে আমি জাস্ট এটাকে অবজেক্টিভ সি জানে হবে। সাবজেক্টিভ ধরে নিলাম, সি। এবার লেট আস না থেকে অন্য কিছু থাকলে লেট এর পরে মাইট বি Be allowed অ্যালাউড টু to do the ডু task. দ্য টাস্ক। এই যে হয়ে গেল। হ্যাঁ, আপনি চাইলে বি অ্যালাউড টু কেটে দিতে পারেন। ইউ ক্যান পেন থ্রু দিস, বি অ্যালাউড টু। পেন থ্রু মানে কেটে দেয়া। হ্যাঁ, আপনি চাইলে এটাকে কেটে দিতে পারেন। তাহলে আমরা ধরে নিচ্ছি উই হ্যাভ অলরেডি ফিনিশড অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। দিস থ্রি টাইপ অফ সেন্টেন্সেস আর অলরেডি ফিনিশড। ওকে, হ্যাভ অলরেডি বিন ফিনিশড। তাহলে আসেন, এবার আমরা চলে যাচ্ছি বাবারা অপটেটিভ সেন্টেন্সে। অপটেটিভ সেন্টেন্স কাকে বলে বলেন? বলতে পারবেন না? কাম সারে ফেলাইছে দেখেন। হ্যাঁ, স্ক্রিনশট নেবেন অবশ্য, আপনাদের তো ভিডিওটা থাকছে, স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। আমরা জানি যে সেন্টেন্স দ্বারা ছোটবেলা থেকে পড়ে আছেন, ইচ্ছা, আশীর্বাদ, মনে পড়ে? আশীর্বাদ, প্রার্থনা, কামনা করা বা উইশ করা বোঝায়। তাহলে যেই সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, কামনা বা উইশ করা বোঝায়। উইশ করা বোঝেন তো? এই যে আপনি আপনার বন্ধুরে বলতেছেন দোস্ত হ্যাপি বার্থডে, অথবা বলতেছেন হ্যাপি ফুচকা দিবস, হ্যাপি ভালোবাসা দিবস, কিন্তু কেউ কয় না হ্যাপি এইডস দিবস। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন, একটা জোকস মনে বললো, একটু বলি। দেখেন, আমাদের এক ফ্রেন্ড একবার বলতেছিল, তখন আমি মানে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়ি। এটা 2009 সালের শেষের দিকের ঘটনা বা 10 সালে আর কি। আমাদের এক ফ্রেন্ডের দেখলাম মন টন খারাপ, বুঝছেন? তো তখন ওরে আরেক ফ্রেন্ড জিজ্ঞেস করতেছে, কিরে তোর মন খারাপ কে? কয় বন্ধু আজকে তো ভালোবাসা দিবস, আমার তো ভালোবাসার কেউ নাই, তাই মন খারাপ। তো তখন যে বন্ধু জিজ্ঞেস করছিল তোর মন খারাপ কে, ও বলতেছে দোস্ত মন খারাপ করিস না, ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষ থাকা লাগবে এরকম কোনো কথা নাই। কারণ বিশ্ব এইডস দিবসেও সবার এইডস থাকে না, ওই দিনকে তুই মন খারাপ করিস। তো ওই বন্ধু ডরাই গেছে যে মানে, কয় কি রে ভাই। ঠিক আছে, হ্যাঁ। তাহলে একটু খেয়াল করেন, যেই সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, কামনা বা উইশ করা বোঝায়, এটা হতে পারে হ্যাপি বার্থডে উইশ করা, গুড মর্নিং উইশ করা। এরপর আপনি কাউকে ইভেন ইভেন আপনি আশীর্বাদ না করে কাউকে যদি আপনি বদদোয়া দেন যে তুই ডুইবে মর, হ্যাঁ, তোর বাচ্চার বাপ মরুক, ধরে নেন বললেন তোর বাচ্চার বাপ মরুক, মানে কি বলছেন, শালা তুই মর, এরকম আর কি। হ্যাঁ, আপনি অভিশাপও দিতে পারেন, শুধু আশীর্বাদ না, ইভেন এটা হতে পারে অভিশাপ। তাহলে যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, কামনা, অভিশাপ ইত্যাদি বোঝায় সেটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এইখানে খেয়াল করেন, আমি লিখছি অপারেটিভ সেন্টেন্স চে উ, মানে চেনার উপায়। কি দেখা চিনবেন? শুরু হবে মে দিয়ে, মে প্লাস সাবজেক্ট প্লাস ভি1 প্লাস আদার্স, এবং এরপর একটা ফুল স্টপ থাকবে। আপনারা আবার বললেন না যে স্যার তো বলছে মে দিয়ে শুরু হলেই অপারেটিভ। যেমন আমি যদি এখন বলি মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি? এখন আপনি কি বলবেন যে ওই যে সুমন ভাই শিখাইছে, এই লোকটা আমাদেরকে শিখাইছে, মেয়ের পরে সাবজেক্ট থাকলেই সেটা হচ্ছে কি অপারেটিভ। এটা কি অপারেটিভ? এটা তো ইন্টারোগেটিভ। হ্যাঁ, তাহলে মাথায় রাখবেন, মে দিয়ে শুরু হলেই হবে না, শেষে ফুল স্টপ থাকতে হবে। আচ্ছা, যেমন মে আল্লাহ হেল্প ইউ, মে ইউ বি হ্যাপি। আচ্ছা, এরপরে দেখেন 2 নম্বর যে বাক্যটা, এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আপনারা ধরতে পারেন কিনা আমি একটু দেখাই দেই। লং লিভ প্লাস সাবজেক্ট। দেখেন, আমরা জানি প্রতিটা সেন্টেন্স সাধারণত শুরু হয় কি দিয়ে? সাবজেক্ট, তারপরে ভার্ব, এরপরে এক্সটেনশন থাকে কিনা ভাই, মনে আছে? মনে আছে কিনা? তবে এই সেন্টেন্সটা হলো দুনিয়ার সবচেয়ে উল্টা সেন্টেন্স। দেখেন, এটা শুরু হয়েছে কি দিয়া? এক্সটেনশন দিয়ে, তারপরে কি আছে? ভার্ব, শেষে কি আছে? সাবজেক্ট। তাহলে বলেন তো, এটা কি সেন্টেন্সের স্বাভাবিক স্ট্রাকচারকে ফলো করেছে নাকি উল্টা? স্যার উল্টা। উল্টা। তাহলে এরকম বাক্যকে ন্যারেশন সরাসরি চেঞ্জ করা যাবে না, এটা সিধা করবেন। সিধা করলে আগে কি লিখতে হইব? সাবজেক্ট। তবে সিধা করতে সাবজেক্ট। গেলে আপনার একটা মে দিতে হবে। তাহলে আপনি লিখবেন মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব কি? লিভ প্লাস লং।
এবার একটু আমাকে এই বাক্যটা সিধা করে দেখান তো। তাহলে ছিল লং, এটা কি এক্সটেনশন, লিভ ভার্ব, বাংলাদেশ সাবজেক্ট, এটা সিধা বানান। মেয়ে বাংলাদেশ বাংলাদেশ খালি বাংলাদেশ লিভ লং নাকি মে মেয়ে বাংলাদেশ বাংলাদেশ লিভ লিভ লং? দেখেন তো এইবার সিধা হয়েছে নি? সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। যদি জি এটা স্যার সিধা না করেন তাহলে ন্যারেশন চেঞ্জ করতে পারবেন না, কট খাওয়া যাবেন। আর বাকি যেগুলো এগুলো হচ্ছে ডিরেক্ট উইশিং বাবা। ডিরেক্ট উইশিং মানে কি? ডিরেক্ট উইশিং মানে সেই বাক্যের মে এবং লং এই শব্দ দুটো থাকবে না। যেমন আপনি যখন কাউকে হ্যাপি বার্থডে বলেন, আপনি কি বলেন লং ইউ হ্যাপি বার্থডে, মে ইউ হ্যাপি বার্থডে? বলেন না কিন্তু। আপনি সরাসরি যা উইশ করতে চান সেটা করে দেন। যেমন গুড মর্নিং, গুড নাইট, গুড বাই, টাটা, তাই তো বলি আমরা নাকি? বুঝছেন না বুঝেন নাই? কুইকলি বলেন। স্যার জি বুঝছি স্যার আচ্ছা বলেন তো তাহলে অপারেটিভ সেন্টেন্স কত কত উপায়ে শুরু হইতে পারে? তিনটা। তিনটা উপায়ে শুরু হতে পারে। এক নাম্বার, বাক্যটা শুরু হতে পারে মে দিয়ে, শেষ হতে পারে ফুল স্টপ দিয়ে। দুই নাম্বার, বাক্যটা শুরু হতে পারে লং দিয়ে। তিন নাম্বার, এই বাক্যে মে বা লং কিচ্ছু থাকবে না, যা উইশ করতে চান তাই বলবেন। যেমন গুড নাইট, গুড গুড নাইট, গুড ডে বলে, এটা কি আপনারা শুনেছেন কখনো? গুড ডে। আচ্ছা, গুড ডে শব্দটা হচ্ছে আপনি কখন, যখন দেখা গেছে দুপুরে একটা সময় গেছেন, আমরা কি বলি দোস্ত? গুড নুন বলি না কিন্তু। আমরা বিকেলে বলি গুড আফটারনুন, সন্ধ্যায় বলি গুড ইভিনিং। আর যখন বিদায় জানাই, মাথায় রাখবেন কিন্তু, দেখা হলে কাউকে গুড বাই বলা যাবে, গুড নাইট বলতে পারবেন না। আপনি বিদায় জানানোর সময় বলবেন গুড নাইট। তো দেখেন, গুড ডে কখন বলা হয়? দিনের যে কোনো অংশে গুড ডেই বলা যায়, তোমার দিনটি শুভ হোক। তবে এটা ওল্ড ফ্যাশন, হ্যাঁ, যদিও অস্ট্রেলিয়ানরা এখন এটা ব্যবহার করে, গুড ডে। কারো একজনের মাইক্রোফোনের শব্দ হচ্ছে, বাবা প্লিজ স্টপ করেন। আচ্ছা এবার আসেন, আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে কি লিখবো? খুব যত্ন সহকারে খেয়াল করবেন। আল্লাহ এবং গড, যদি এই দুইটা শব্দ থাকে তাহলে আপনাকে কি লিখতে হবে? প্রেইড। যদি বিদায় জানানো হয় বা শুভরাত্রি থাকে তাহলে আপনাকে লিখতে হবে বেইড। দেখেন, গুড নাইট, এটা যদিও একটা উইশ কিন্তু এটা বিদায়ের সময় আমরা বলি। যেমন আমার সাথে যদি আপনার দেখা হয়, ধরে নেন হুট করে আপনি আমার সাথে রাত্রে 11টার দিকে আপনার মনে করেন একটা স্টেশনে দেখা হলো, আপনি কি বলবেন নাকি ভাই হ্যালো ভাই গুড নাইট, একটু এদিকে আসেন তো ভাই, কেমন আছেন ভাই? তা কিন্তু বলবেন না, বরং বলবেন হ্যালো ভাই, হাউ আর ইউ, হোয়াটসঅ্যাপ, কেমন চলতেছে দিনকাল, কিরাম আছেন দাদা? আমি বললাম দাদা শিরাম আছি। এরপর যাওয়ার সময় বলবেন ঠিক আছে ভাই, গুড নাইট। এই গুড নাইট বলছেন মানে কি? আপনি আমার সাথে আর কথা বলছেন না, লাস্ট কথা এটাই। তাহলে গুড নাইট দিয়ে বিদায় জানানো হয়, বিদায় জানালে কি হবে? বেইড। এটার বেস ফর্ম হচ্ছে বিড, বিড বেইড, বেইড বিড থেকে আসছে। আর আরেকটা জিনিস আমি এখানে লিখি নাই, সেটা হচ্ছে যদি অভিশাপ দেয়া হয় সেক্ষেত্রে কি লিখবেন বলেন? সেক্ষেত্রে লিখবেন কার্সড। কার্সড। একটা স্ক্রিনশট দেন, একটা স্ক্রিনশট দিয়ে নেন। দিয়েছেন? ওকে। তাহলে আর আল্লাহ আর গড থাকলে প্রেইড, বিদায় বা শুভরাত্রি থাকলে বেইড, অভিশাপ থাকলে কার্সড, এর বাহিরে বাকি যা আছে সব ক্ষেত্রে উইশড। এখন আমি যারা জিজ্ঞেস করবো তিনি উত্তর দিবেন, না দিতে পারলে খবর আছে। শিমু আছেন আমাদের সাথে? শিমু, শিমু, এখন কানের ব্যাটারি নষ্ট হয়ে যাবে, কাজ করবে না, আমি জানি তো বাবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম আছেন? স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আম্মাজান? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা তাহলে আম্মাজান আমাদেরকে বলেন অপারেটিভ সেন্টেন্স তিনটা উপায় শুরু হতে পারে, কি কি? তাড়াতাড়ি কর। চিন্তা করছেন, সময় শেষ আপনার। সুমাইয়া বিনতে বলেন অপারেটিভ সেন্টেন্স তিনটা উপায় শুরু হতে পারে, কি কি? কুইকলি। স্যার মেয়ে দিয়ে। কি দিয়ে বাবা? আর মে স্যার লং আর মেয়ে একটা হলো ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, উইশ। আমি শুনতে পাই নাই, সরি। মে দিয়ে শুরু, শেষ কি দিয়ে? ফুল স্টপ আদার্স। হ্যাঁ, হ্যাঁ, শেষ হবে ফুল স্টপ দিয়ে কিন্তু, যেমন মে আই কামিন বললে কিন্তু হবে না, হ্যাঁ। মেয়ে আচ্ছা, তারপরে? প্লাস হ্যাঁ, তারপরে আর কি দিয়ে শুরু হতে পারে? লং দিয়ে লং। লং দিয়ে, থ্যাংক ইউ। লং প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আচ্ছা, আর কি দিয়ে ভাই? সরাসরি ডাইরেক্ট। উইশ ডিরেক্ট। ডিরেক্ট বা ডাইরেক্ট উইশিং, যা উইশ করতে চান সরাসরি বলে দিবেন, তাই তো? এবার জি একটা স্যার। ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন। আমি আমার সারা জীবনে, আল্লাহ মাফ করুক, ভাবতে পারেন গীবত করতেছে, আমি আমার সারা জীবনে বাংলাদেশের 5% বইও এই তথ্যটা পাই নাই। বইগুলো 100% কারেক্ট লিখতেছে, কিন্তু তারা কিভাবে লিখতেছে এই তথ্যটা 5% বইও দেয় নাই। আমি আপনাদেরকে বলে দিই সেটা। দেখেন, আমরা বললাম অপারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে মে দিয়ে, লং দিয়ে, অথবা কি দিয়ে? ডিরেক্ট উইশ দিয়ে।
যদি মে এবং লং দিয়ে কোনো অপটেটিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে যখন ইনভার্টেড কমা উঠে যাবে তখন দ্যাট লিখতে পারবেন, তবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট যেটা থাকবে সেটা লেখা যাবে না। খুব গুরুত্বপূর্ণ কথা, কি বলছি বলেন তো বাবা? মে এবং লং দিয়ে যদি অপটেটিভ সেন্টেন্স শুরু হয়, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, মে এবং লং দিয়ে যদি এই সেন্টেন্সটা শুরু হয়, সেক্ষেত্রে অবজেক্ট থাকলেও সেই অবজেক্ট লেখা যাবে না, শুধু দ্যাট লিখতে পারবেন। আর যদি ডিরেক্ট উইশিংটা থাকে, এক্ষেত্রে দ্যাট লেখা যাবে না, অবজেক্ট লিখতে পারবেন। একটু চিন্তা করেন কয়েক সেকেন্ড, তারপরে আমারে বলেন বুঝেছেন কিনা। একটু চিন্তা করেন কয়েক সেকেন্ড, তারপর আমাকে বলেন বুঝেছেন কিনা। আচ্ছা দেখেন, আমি আবারও বলি, যদি মে বা লং দিয়ে কোনো অপারেটিভ সেন্টেন্স শুরু হয়, সেক্ষেত্রে অবজেক্ট থাকলে তারা দিতে হবে, না থাকলে তো লিখবই না, দ্যাট লিখতে হবে। আর অন্যদিকে যদি উইশিং থাকে, যেমন হ্যাপি বার্থডে, গুড নাইট, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই শব্দগুলো যদি থাকে, তখন আবার আপনি অবজেক্ট লিখতে পারবেন, কিন্তু দ্যাট লিখতে পারবেন না। ওকে, আসেন, এই যে এই কথাটা আমি এখানে লিখে রাখছি, দেখেন আবারও লিখে রাখছি আপনাদের জন্য। এইবার আপনাদের জন্য আমি একটা ন্যারেশন চেঞ্জ করে দিচ্ছি, বাকিটা আপনারা করে দিবেন। হুমায়রা সেড টু পলাশ, হুমায়রা পলাশকে বলল, মে আল্লাহ গিভ ইউ হিউজ ওয়েলথ, আল্লাহ তোমার অনেক সম্পত্তি দেখ। তাহলে হুমায়রা হলো আমাদের সাবজেক্ট, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, পলাশ কি? অবজেক্ট। ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন। কি অনুযায়ী চেঞ্জ হবে? অবজেক্ট পলাশ অনুযায়ী চেঞ্জ হবে। এবার দেখেন তো বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে ভাই? মে দিয়ে। তাহলে আমরা এখানে দ্যাট লিখবো নাকি অবজেক্ট লিখবো? যে কোনো একটা। দ্যাট লিখলে অবজেক্ট লেখা যাবে না, অবজেক্ট লিখলে দ্যাট লেখা যাবে না। তাহলে দেখেন, এই যে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, কিন্তু অবজেক্ট উঠে যায়। তাহলে দেখেন, দ্যাট প্লাস হয়, অবজেক্ট মাইনাস হয়। এটা কখন ঘটে? যদি সেই সেন্টেন্সটাতে মে অথবা লং থাকে। অন্যদিকে ইনভার্টেড কমা উঠে দ্যাট লেখা যায় না, দ্যাটকে মাইনাস করতে হয়, কিন্তু অবজেক্টটাকে লিখতে হয়। কখন এটা? ডিরেক্ট উইশিং থাকলে। তাহলে দেখেন, এখানে কিন্তু মে দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা লিখবো হুমায়রা। আল্লাহ থাকলে আমরা বলেছি প্রেড লিখতে হয়, হুমায়রা প্রেইড। এখানে কিন্তু ভুলেও আবার লিখেন না টু পলাশ, তাহলে হয়ে যাবে হুমায়রা পলাশের কাছে প্রার্থনা করছে, করছে তো আল্লাহর কাছে। অবজেক্ট লেখা যাচ্ছে না, আমরা সরাসরি দ্যাট আনলাম। এইবার আগে মে লিখলে এটা অপারেটিভ হয়ে যাচ্ছে আমাদেরকে। আল্লাহ, আমরা জানি ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, আল্লাহ থার্ড পার্সন চেঞ্জ করা যাবে না। আল্লাহকে থার্ড পার্সন বলতে কষ্ট লাগে, বুঝছেন? আল্লাহ গড। আমি যদি পিএইচডি টিএইচডি কখনো করতে পারি, আমি আমার বইটই লিখলে আমি সেখানে আল্লাহকে সুপ্রিম পার্সন বলবো আর কি, বুঝছেন? তো যাক, আল্লাহ সামনে চলে আসলো, এটা চেঞ্জ হবে না। এবার মেয়েটা পেছনে গিয়ে কি হয় বাবা? মাইট। তা আমরা জানি মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এগুলো হচ্ছে মডেল, এরপরে ভার্বের এক নাম্বার ফর্ম বসে। গিভের চেঞ্জ হচ্ছে না, গিভের জায়গায় গিভ লিখলাম। এবার ইউ। দেখেন, আমরা একটা সেন্টেন্সে প্রথমবার নাউন লিখলে পরের বার আমরা সেই জায়গায় গিয়ে প্রোনাউন লিখি। এখানে যেহেতু পলাশ নামটা লিখি নাই, সো আমরা এখানে পলাশের জায়গায় পলাশই লিখবো, হিউজ প্রপার্টি। তবে পলাশের নাম যদি আগের কোনো সেন্টেন্সে উল্লেখ থাকতো, তাহলে আমরা এখানে হিম লিখতে পারতাম। বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন। আচ্ছা, আমি ধরে নিচ্ছি বুঝতে পারছেন ইনশাল্লাহ। তাহলে এতটুকু হয়ে গেল। এবার আমি আপনাদেরকে জাস্ট এই বাক্যটাকে রেখেই আমি জাস্ট একটা কাজ করি, এইখানে এই বাক্যটারে মুছা দিই। হ্যাঁ, মুছে দিয়ে আমি এখানে আপনাদেরকে একটা নতুন বাক্য লিখে দেবো। হুম, এখানে আমি আপনাদেরকে একটা নতুন বাক্য লিখে দেবো, এটা আপনারা করে দিবেন আমাকে, দেখি পারেন কিনা। হি টোল্ড মি, সে আমাকে বলল। আ, 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 আ। সে আমাকে বলল, তো ছোট করে নেই, গুড মর্নিং।
সে আমাকে বলল গুড মর্নিং। এইটা আপনারা ন্যারেশনটাকে চেঞ্জ করে দেন, বলেন আমাদের কি লেখা উচিত। দেখেন তো আমরা এখানে প্রেইড লিখবো, উইশড লিখবো, নাকি বেইড লিখবো, কথা বলতে হবে। স্যার বেড। উইশ লিখবো স্যার। প্রেইড লেখা যাবে না বাবা, আল্লাহ বা গড থাকলে প্রেইড লিখতে হয়, বিদায় থাকলে বেইড লিখতে হয়, আর অন্যান্য কিছু থাকলে উইশ লিখতে হয়। উইশ। তাহলে আমরা এখানে কি লিখবো? হি উইশড। আচ্ছা এখন বলেন তো, আমি কিন্তু এখানে দ্যাট লিখেছিলাম কিন্তু অবজেক্ট পলাশ লিখি নাই, এখানে কি আমি মি লিখবো নাকি বাদ দেবো? আমরা বলেছিলাম যে ডিরেক্ট উইশিং থাকলে এক্ষেত্রে দ্যাট লেখা যায় না, অবজেক্ট লিখতে হয়। এই যে আমরা অবজেক্ট লিখলাম, এই যে এই জায়গাটাতে দ্যাট লেখা যাবে না। তাহলে আমি লিখবো হি উইশড মি গুড। গুড মর্নিং। গুড মর্নিং। ওকে, নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন থাকলে করেন, না থাকলে আমাদের অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ শেষ। এবার স্যার আমরা আরো দুই একটা উদাহরণ দেন স্যার। হ্যাঁ ভাই, আরো দুই একটা উদাহরণ একটু করান স্যার। আচ্ছা আরো দুই একটা করাবো না, তাহলে আসেন। হ্যাঁ, এইবার 4 নাম্বারটা আপনারা কইরা দেন। মনে আছে তো আমি বলেছিলাম যে লং লিভ যুক্ত যদি বাক্য থাকে তাহলে বুঝবেন এই বাক্যটা পুরো উল্টা। এই যে বাংলাদেশ সাবজেক্ট, লিভ হলো ভার্ব, লং হলো এক্সটেনশন। তাহলে এটারে সাইজ করে কিসে কি করতে হবে বাবা? মে দিয়ে উল্টাই দিতে হবে। মে লিখলাম, পুরো বাক্যরে উল্টায় দেন। মেই বাংলাদেশ লিভ লং। এবার ন্যারেশন চেঞ্জ করা যাবে না এটা? যাবে। তাহলে আমরা এখানে কি করব? দেখেন এখানে কিন্তু আল্লাহ বা গড নাই, বিদায় নাই, তাই আমরা এখানে উইশড লিখবো। হেলেনা টোল্ড মনি, তাহলে আমরা হেলেনা উইশড মনি আর লেখাই যাবে না, দ্যাট। কারণ আমরা জানি লং এবং মে দ্বারা বাক্য থাকলে সেখানে জাস্ট দ্যাট বসে, অবজেক্ট বসে না। আমি কিন্তু একটু আগে দেখিয়েছি আপনাদেরকে। তাহলে এইবার আগে মে আনা যাবে না, বাংলাদেশটার সামনে আনলাম। বাংলাদেশ, মেটা পেছনে গিয়ে হয়ে গেল মাইট লিভ লং। এবার এটা আপনাদের পালা, 6 নং প্রশ্নের উত্তর করে দেন। 5 বা 6 যে কোনো একটা করে দেন। 5 বা 6 যে কোনো একটা করে দেন কুইকলি। স্যার আচ্ছা তাহলে আমরা জানি গুড নাইট থাকলে বিদায় বোঝায় কিন্তু। হ্যাঁ, তাহলে আমরা লিখবো হেলেনা উইশড লেখা যাবে, লিখবো না আমরা, তবে অপশনে যদি এমসিকিউ এর অপশনও যদি বেইড না থাকে সেক্ষেত্রে উইশড নেবেন। হেলেনা বেইড মনি, হেলেনা মনিরে বিদায় জানালো, কি বলে বিদায় জানালো? গুড নাইট বলে। কাউকে কোনো কিছু বলে বিদায় জানানোর ইংরেজি হলো বেইড। আর এখানে হি উইশড মিম হ্যাপি বার্থডে। ঠিক আছে ডিয়ার, আশা করি আর কোনো ফেয়ার নাই, ভুল হবে না ইনশাল্লাহ। এবার আসেন এক্সক্লামেটরি সেন্টেন্সে চলে যাই। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে দুনিয়ার সবচাইতে সহজ সহজ সেন্টেন্স গুলোর মধ্যে অন্যতম। তাহলে দেখেন এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় কি? চেনার উপায় খুব সহজ। এই যে লম্বা একটু দাড়ি থাকবে, নিচে হালকা একটু মোজ থাকবে, তাই না? দাড়ির নিচে মোজ থাকলে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স হয়। তো একটু খেয়াল করেন, এটাকে যখন প্রশ্ন করা হয় যে বলো তো এই চিহ্নটার নাম কি, বাংলায় বলো, তখন আমাদের ভাই বোনেরা বলে এর নাম হলো বিস্ময় সূচক চিহ্ন, এর নাম হলো আশ্চর্যবোধক চিহ্ন। নো, আপনারা যদি পিসি দাসের যে লাল বইটা আছে, অ্যাপ্লাইড গ্রামার যেটা, এখানে যদি দেখেন দেখবেন উনি বলতেছে, পিসি দাস বলতেছে, ইন্ডিয়ান বই, চমৎকার একটা বই। উনি বলতেছে এই চিহ্নটাকে বিস্ময় সূচক আশ্চর্যবোধক চিহ্ন যদি বলেন তাহলে এটা ভুল বলা হবে, কারণ শুধু বিস্ময় আর ওই যে আশ্চর্য দিয়েই তো আবেগ হয় না, আপনি বরং এটাকে আবেগ সূচক বলেন। আবেগ সূচক বললে এটা সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, ঘৃণা, বিস্ময়, হতাশা, বিরক্তি সবই প্রকাশ পায়। সো আপনি এই চিহ্নটাকে কি বলবেন? বলবেন আবেগ সূচক চিহ্ন। এখন আপনারা আবার ওই যে ইনবক্স মানে কি বলে কমেন্ট বক্সে এসে আমার বকাবকি করেন না, এটা আমার কথা না, আমি তো বলেছি এটা পিসি দাস বলছে। ঠিক আছে, এটা যে পিসি দাস, পিসি দাসের বই পাবেন এটা। তাহলে এবার একটু খেয়াল করেন, যদি সুখ থাকে সেক্ষেত্রে মানে যদি কোনো বাক্য দেখে আপনি যদি এরকম পান যে হুররা, আপনি বুঝতেছেন সুখের চোটে বলছে এটা, তাহলে লিখবেন এক্সক্লেমড উইথ জয়। তবে পিসি দাস বলতেছে আপনি চাইলে এখানে উইথ না লেখা ইন লিখতে পারেন, যতগুলো জায়গায় উইথ আছে
ততগুলো জায়গায় উনি বলতেছেন যে ইন লেখা যায়। কি লেখা যায়? ইন, 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 ইন। চাইলে ইন লিখতে পারেন, উনি বলতেছে এটা আর কি। তাহলে সুখ বোঝালে এক্সক্লেইমড উইথ জয়, দুঃখ বোঝালে এক্সক্লেইমড উইথ সরো বা গ্রিফ, ঘৃণা বোঝালে এক্সক্লেইমড উইথ অ্যাবহরেন্স। আর দুইটা কিন্তু, হ্যাঁ, আর দুইটা, অ্যাবহরেন্স, এবং এনা কিন্তু ই আছে, অ্যাবহরেন্স। যদি বিস্ময় বোঝায় তাহলে আপনি লিখবেন এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার অর সারপ্রাইজ। আর যদি বুঝতেই না পারেন, আপনি বুঝতেছেন যে আবেগ প্রকাশ করছে, কিন্তু এটা সুখ, দুঃখ, আনন্দ, বেদনা নাকি ঘৃণা বুঝতেছেন না, এরকম সিচুয়েশনে এক্সক্লেইমড লেখা যায়। এক্সক্লেইমড মানেই হলো আবেগ প্রকাশ করা। মজার ব্যাপার, এই সবগুলো জায়গাতে শুধু এক্সক্লেইম লেখা যায়। তবে সুখ বুঝে ফেলছেন আপনি, জয় লেখেন না, সমস্যা কি? ওকে, আচ্ছা, এইবার একটা মারাত্মক ইনফরমেটিভ মানে একটা কথা বলছি আপনাদেরকে, দেখেন। সেটা হলো আপনি যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করবেন, তখন ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এই কথাটাও সবগুলো বইয়ে আপনি পাবেন না। কখনোই রিপোর্টিং ভার্বের অবজেক্ট বসবে না, যতই অবজেক্ট দেখ আপনি লিখবেন না, অবজেক্ট লিখতে পারবেন না। এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা কমন রুল আপনাদের জন্য লিখে রেখেছি। যেমন এক্সক্লামেটরি থেকে তো আমাদেরকে অ্যাসার্টিভ বানাতে হবে, ন্যারেশন তৈরি মানে চেঞ্জের নিয়মই এটা। যদি এরকম থাকে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যেমন হাউ ফুলিশ শি ইজ, এক্সক্লামেটরিতে আমরা অ্যাসার্টিভ বানাই ফেলবো। আমরা আগে লিখবো সাবজেক্ট, তারপরে ভার্ব। এই যে সাবজেক্ট ভার্ব, এই অ্যাডজেক্টিভ থাকলে, হ্যাঁ, নিয়মটা হলো গিয়ে বাবা, অ্যাডজেক্টিভ থাকলে সামনে লিখতে হয় ভ্যারি, আর যদি নাউন থাকে লিখতে হয় আ গ্রেট। যদিও মডার্ন ইংলিশে এইসব কেয়ারই করা হয় না, হ্যাঁ। তাহলে দেখেন, এটা ছিল হাউ ফুলিশ শি ইজ, এটা হয়ে গেল শি ইজ। হাউ ফুলিশ বলা যাবে না, বলতে হচ্ছে ভ্যারি ফুলিশ। এখানে অতি গুরুত্বপূর্ণ কথাটা মাথায় রেখেন যে ফুলিশ শব্দটা অ্যাডজেক্টিভ, কিন্তু ফুল শব্দটা নাউন। অন্যদিকে অনেক সময় দেখবেন যে এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট এ বা অ্যান দিয়ে শুরু হয়, এরপরে থাকে নাউন, তারপরে সাবজেক্ট, এরপরে ভার্ব। যেমন এই যে হোয়াট আ, এই যে ফুল শব্দটা হচ্ছে নাউন, সাবজেক্ট হলো আই, অ্যাম হলো ভার্ব। আপনি যখন অ্যাসার্টিভ বানাবেন তখন লিখতে হবে সাবজেক্ট ভার্ব, নাউনের আগে এ গ্রেট লিখতে হয়, যেটা তো বললামই, আই এম আ গ্রেটফুল। দেখেন তো এটা জানেন কিনা? হ্যাঁ, এগুলো জানেন আপনারা, ইনশাল্লাহ সমস্যা হবে না। তাহলে আমি ধরে নিচ্ছি এই পর্যন্ত আপনাদের খুব বেশি প্রশ্ন থাকার সুযোগ নাই। আসেন এবার আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করি। যেমন সারা সেড, সারা বলল এলাস, হায় হায়, আম ফিনিশড, আমি শেষ। তাহলে আমরা এখানে কি লিখবো? সারা, এই যে এলাস মানে কি, হায় হায়, দুঃখ পাইলে মানুষ এই কথা বলে। আপনি বলবেন এক্সক্লেইমড উইথ, তবে ওই যে বললাম ইন্ডিয়ান বই বলতেছে চাইলে ইনও বলা যায়, গ্রিফ, GRIEF, হ্যাঁ, গ্রিফ। অথবা চাইলে সরো বলতে পারেন, এক্সক্লেইমড উইথ সরো দ্যাট আম ফিনিশড। তাহলে কি হয়ে গেছে বাবা? শি ওয়াজ ফিনিশড। পারবেন তো ইনশাল্লাহ? দেখেন, আচ্ছা, এরপরে দেখেন মিম সেড টু মি, এই যে মি থাকলেও লেখা যাবে না। হুররা, আই গট GPA 5, আই হ্যাভ গট GPA 5, আমি GPA 5 পেয়েছি। তাহলে আমরা বলতে পারি মিম এক্সক্লেইমড উইথ জয়, জয় বড় হাতে লিখলাম কেন, জয় দ্যাট মিম, এখন অবশ্য ছেলেদের নামও মিম হয়, শি হ্যাড গট GPA 5। এটাকে এভাবে বলা যায় যে আই হ্যাভ গট আ GPA of 5, কিন্তু আই এম GPA 5 বলার দরকার নাই। ঠিক আছে, যেমন দেখেন দা ইফ টিচার সেড, যে ইফ টিচার বলল লো, এই লোটা মূলত আসছে লুক থেকে। আমরা যখন অনেক আগ্রহ নিয়ে বলি মামা দেখ দেখ ওই যে যাচ্ছে, হ্যাঁ, এই এরকম যে দোস্ত দেখছিস ওই যে আসতেছে, ওই যে যাচ্ছে রে, ওই যে। অথবা দেখা গেছে আমার বাচ্চা আমার বলতেছে বাবা ওই যে দেখো দেখো হাতি, এই দেখো দেখো লুক লুক না বলে এটাকে বলা হয় লো। লো, এই লো মানে হচ্ছে দেখ দেখ, দৃষ্টি আকর্ষণ করা, দ্য লেডি ইজ কামিং। এখন এই যে ইফটিজার যারা, এরা তো মেয়ে দেখলেই খুশি হয়, এরা বলতেছে যে মামা দেখছো ওই যে আসতেছে, হ্যাঁ। আর আমরা কিন্তু জানি কামিং দিয়ে যদি আসা বোঝায় এটাকে গোয়িং বানায় দেওয়া যায়, কামিং রাখলেও কোনো সমস্যা নাই।
এখন ধরে নেন আপনি লো জিনিসটার বাংলা জানেন না, তাহলে কি করবেন? আপনি শুধু এতটুকু লিখবেন, দ্য ইফ টিচার exclaimed that the lady was, এই খামিং এর জায়গায় আপনি চাইলে খামিং লিখতে পারেন, গোয়িংও যদি লিখে দেন ভুল হবে না। ওকে, এতটুকু বুঝছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। ইনশাল্লাহ আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা হওয়ার কথা নাই। ঠিক আছে? আচ্ছা, অবশ্য প্যাসেজ ন্যারেশন নিয়ে যদি আমরা কথা বলি অনেক দিন কথা বলতে পারবো, ওদিকে আমি আর যাচ্ছি না। আমি আর দুই একটা ন্যারেশন চেঞ্জ করায় ক্লাস শেষ করে দিচ্ছি। মিম টোল্ড হিমেল, মিম হিমেল রে বললো তুমি কি মিষ্টি। কারে বলছে? হিমেল রে বলছে। আমরা কিন্তু জানি অবজেক্ট লেখা যায় না, ও মিম না, সরি মিনা। তার আমরা লিখবো মিনা এক্সক্লেইমড। একজন মানুষ যখন আরেকজন মানুষের মিষ্টি বলে, তার মানে কি সে ওই যে আবেগী হয়ে বা কি বলা যায়, সে অবাক হয়ে বলে আহ তুমি কি মিষ্টি। এই মিষ্টি মানে এরকম না যে হিমেল রে দেখে মিনার ডায়াবেটিস হয়ে গেছে, বুঝছেন? এই মিষ্টি মানে দেখতে খুব সুন্দর আর কি, চমৎকার। তাহলে মিনা এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ। সারপ্রাইজ না লেখা চাইলে ওয়ান্ডার বলতে পারেন, ওয়ান্ডার দ্যাট। এবার ইউ বলতে হিমেল রে বোঝাইছে। এই সেন্টেন্সে যেহেতু একবার নাউন লিখি নাই, তাই আমরা হিমেলেই লিখবো। তবে হিমেল শব্দটা যদি এর আগে একবার দুইবার উল্লেখ থাকতো তাহলে আমরা হি লিখতে পারতাম। হিমেল ওয়াজ, ওই যে অ্যাডজেক্টিভের সামনে ভ্যারি হয়, ভ্যারি সুইট। বাকিগুলো প্র্যাকটিস করে নিন, প্র্যাকটিস করলেই পারবেন ইনশাল্লাহ। ওকে ডিয়ার, এইবার আসেন আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই, যে একটা ন্যারেশনেরই একাধিক ভাবে উত্তর লেখা যেতে পারে। যেমন যদি এরকম থাকে হি, অথবা এরকম থাকতে পারতো দ্য ওল্ড ম্যান টোল্ড মি। বৃদ্ধ লোকটা আমারে বলল হোয়াট ইজ ইয়োর নেম। বৃদ্ধ লোকটা আমাকে বলল তোমার নাম কি। দেখেন এই ন্যারেশনটাকে আমরা কতগুলো ওয়েতে চেঞ্জ করতে পারি। আমি এভাবে লিখতে পারতাম, দ্য ওল্ড ম্যান আস্কড মি। এবার ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস ওয়ার্ডটাই হবে। তাহলে আমি লিখবো হোয়াট মাই নেম ওয়াজ। প্রশ্নবোধক দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ। হোয়াট মাই নেম ওয়াজ, বৃদ্ধ লোকটা আমাকে জিজ্ঞেস করলো যে আমার নাম কি ছিল। এটাও লেখা যায়। অর আমি এভাবে লিখতে পারতাম, দ্য ওল্ড ম্যান আস্কড মাই নেম। দেখেন বৃদ্ধ লোকটা আমাকে বললো তোমার নাম কি। তাহলে আমি এটা তো বলতেই পারি যে বৃদ্ধ লোকটা আমার নাম জিজ্ঞেস করলো। 100% কারেক্ট, কারো বাবার ক্ষমতা না এটা কেটে দেয়ার। বরং এটার চাইতে এই বাক্যটা বরং আরো বেশি কারেক্ট। কেন? কারণ আমি যখন অল্প কথায় পুরোটা বুঝাতে পারতেছি, আমার তো বেশি কথার দরকার নাই। অর আমি এটাকে এইভাবে বলতে পারতাম, দ্য ওল্ড ম্যান ওয়ান্টেড টু নো মাই নেম। দেখেন এইটাও শতভাগ কারেক্ট। বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন বলবে 1 নাম্বারটা বেশি কারেক্ট, অথচ যখন অল্প কথায় কাজ হয় সেটাই বেশি কারেক্ট। হিসেবে 2 নাম্বারটা বেশি কারেক্ট হওয়া উচিত। তাছাড়া যে একটু কম কারেক্ট, এটা সবচেয়ে কম কারেক্ট হচ্ছে 1 নাম্বারটা। তবে কোনোটাই কিন্তু রং না, বুঝছেন? আমরা যখন অল্প কথায় কাজ করতে পারি তখন বেশি কথার আসলে প্রয়োজন হয় না। সো ন্যারেশন নিয়ে আমি চাইলে আরো 4-5 দিন আপনাদের সাথে ক্লাস নিতে পারবো। আমি আর ওইদিকে যাচ্ছি না। আর যেহেতু আপনারা এটিও এবং এনটিআরসি এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, মানে শিক্ষক নিবন্ধনের জন্য, আপনাদের কিন্তু প্যাসেজ ন্যারেশন আসবে না, আপনাদের এরকম ন্যারেশনই আসবে, তাই না? আপনাদের কিন্তু এই ন্যারেশন গুলোই আসবে। সো আমি এই যে ন্যারেশন গুলো নিয়ে আপনাদের সাথে আর আজাইরা কোনো পেঁচাল পাড়তে যাচ্ছি না। এই ছিল আমাদের আজকের ন্যারেশনের সেকেন্ড পার্টের বা শেষ পার্টের আলোচনা। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তো আমরা নেক্সট ক্লাসে একটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ, হ্যাঁ। ও আচ্ছা, আপনাদের ছোট ভাই বোন যদি কেউ থাকে যারা বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার শিখতে চাচ্ছে, অথবা যদি এরকম কোনো ভাই বোন থাকে যারা বেসিক টু মানে একবারে ফ্রি হ্যান্ড রাইটিং এর অনলাইন কোর্স করতে যাচ্ছে, তাহলে কাইন্ডলি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01917211236 এটা একটু দিয়ে দিয়েন। অথবা যারা শিক্ষক নিবন্ধন অর্থাৎ এনটিআরসি এর স্কুল লেভেলের রিটেনের প্রিপারেশন নিতে চাচ্ছে, আমাদের একটা ব্যাচ গত পরশুদিন শুরু হয়েছে। ওকে, আপনাদের কোনো ভাই বোন থাকলে বা যারা আইএলটিএস এক্সাম দিচ্ছে তাদেরকে
কেউ যদি পড়তে চায় একটু আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, ঠিক আছে বাবা? তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।